একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি গান তুলে ফেলতে পারতাম শুনে শুনে। আচ্ছা, মানে গোটা গোপীবাগা সাউন্ড ট্র্যাক তুলে ফেলেছিলাম আমি, গাইতে বললেই গেয়ে দিতাম। এবং মা এখন বলে তুই একেবারে ঠিক সুরেই গাইতিস। তুমি একটা ইন্টারভিউ নিচ্ছ, আচ্ছা তো তোমায় ইন্টারভিউয়ার আর ইন্টারভিউই দুজনের গলাই করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যার ইন্টারভিউ নিচ্ছ সে একটা ঘোড়া, সে যেমন তেমন ঘোড়া নয়। শাকিরার ওয়েনেভার ওয়েরেভার মনে আছে? হ্যাঁ, ওই এই ঘোড়াটা সদ্য ওই ভিডিওটাতে কাজ করে এসেছে। তবে আমি রান্না করতে করতে যেটা দেখেছি সেটা হচ্ছে ননভেজ রান্না করা না অপেক্ষাকৃতভাবে সহজ, কারণ মাংসর তো নিজস্ব একটা স্বাদ আছে। হ্যাঁ, মানে আমায় যদি কেউ বলে চচ্চড়ি করো, আমার ভেটে হাতে চলে আসবে আমার আর কি। মানে চচ্চড়ি করা এবং ঠিক মতো রান্না করা, ঠিক টেস্ট আনা মাটনের থেকে অনেক বেশি শক্ত। জাস্ট লাইক সোশ্যাল মিডিয়া ক্যানট বি রিপ্লেসমেন্ট ফর অ্যাকচুয়াল সোশ্যালাইজিং। হ্যাঁ, সেরকমই অডিও স্টোরি শোনাটা বই পড়াকে রিপ্লেস করতে পারে না। ভয়েস ট্রেনিং আমি কোনোদিনই করিনি অ্যাকচুয়ালি। আচ্ছা, উচ্চারণের ব্যাপারটা বলি, এটা ঋতুপর্ণ ঘোষের একটা ছবি নিয়ে আলোচনার সময় উনি বলেছিলেন, আমি খবরের কাগজে একটা আর্টিকেলে পড়েছিলাম, যে চিলড্রেন সাবকনসিয়াসলি ফলো দ্য ডিকশন অফ দেয়ার মাদার। মা যেভাবে কথা বলে বাচ্চারা সেইভাবে কথা। সাউথ ইস্ট এশিয়ান বা সাউথ এশিয়ানদের মধ্যে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই চত্বরের মানুষজনের মধ্যে একটা ছোঁয়ার একটা প্রবণতা আছে ধর্মের দিক থেকেও। দেখবি মন্দিরে গেলে বিগ্রহ একটা ইয়ে, কিন্তু আজকের যিনি অতিথি তার কণ্ঠস্বরই তার পরিচয়। আমার সঙ্গে আজকে আড্ডায় আছেন দীপাঞ্জন ঘোষ, আমার বন্ধু দীপ। থ্যাংক ইউ দীপ। মোস্ট ওয়েলকাম স্যার। একদম, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। অনেক দিন ধরে আমাদের প্ল্যান হচ্ছে এই আড্ডাটার, বহু বছর ধরে। তো অবশেষে থ্যাংক ইউ। মানে আজকে আমরা জমিয়ে একদম আড্ডা দেব। মাই প্লেজার। তো সব আড্ডার শুরু যেখান থেকে হয়, সেই পুরানো সেই দিনের কথা আর কি, মানে সেই ছেলেবেলায় ফিরে যেতে হয়। তো তোর ছোটবেলার কথা, এবং মানে যেটা আমরা মাঝে মধ্যে আলোচনা করেছি এটা নিয়ে, কিন্তু আরেকবার তো এই আড্ডা আলোচনা করতে ইচ্ছে করছে যে তোর বড় হয়ে ওঠা এবং তোর মিউজিক, লিটারেচার, এবং পরবর্তীকালে তো রেডিও, এইসবে আমরা আসবো, কিন্তু বেসিক্যালি তোর সঙ্গে আমার বন্ধুত্বটা যেটা নিয়ে মিউজিক এবং লিটারেচার, এই দুটো ব্যাপারে তুই কি করে ঢুকলি? আমি একেবারে ছোটবেলা থেকে শুরু করি। আচ্ছা, তাহলে একেবারে জন্ম থেকেই শুরু করি। আমার জন্ম হয়েছিল এমন একটা নার্সিং হোমে যেটা এখন আর নেই। আচ্ছা, সেটার নাম হচ্ছে নিউল্যান্ডস নার্সিং হোম। ওকে। অ্যাপারেন্টলি আমার জন্ম হয়েছিল সকাল 8:18। আর এটা একটা খুব মজার ব্যাপার যে আমার জন্মদিন হচ্ছে 2 নভেম্বর, আর আমার বোনের জন্মদিন হচ্ছে 27 ডিসেম্বর। মানে একজন শাহরুখ খান, একজন সালমান খান আর কি। হ্যাঁ, একটা আমির খান হলে ভালো হতো, বাট আই গেস মাই প্যারেন্টস ডিডন্ট হ্যাভ এনি মোর এনার্জি লেফট। আচ্ছা, আমি প্রথম যে স্কুলটায় ভর্তি হই সেই স্কুলটাও এখন আর নেই। সেই স্কুলটা হচ্ছে, অনেকে হয়তো বিল্ডিংটা চিনবেন, ধরুন বেগবাগানের দিক থেকে আপনি বালিগঞ্জ সার্কুলার রোডে ঢুকলেন, একটুখানি এগোলেই রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যায়, দেয়ার ইজ আ ফর্ক ইন দ্য রোড। আর ঠিক ওই ফর্কটার মাঝখানে একটা ভয়ঙ্কর পুরনো দুর্দান্ত রকমের বৃক্ষ কবলিত একটা বাড়ি আছে। রাইট? ইয়েস, দ্যাট ওয়াজ দ্য বিল্ডিং যেখানে ছিল মিস্টার পায়াস প্রাইভেট স্কুল। আচ্ছা, যেখানে আমি একদম ছোট বয়সে ভর্তি হয়েছিলাম, মানে ক্লাস 1-এর আগে, কিন্ডারগার্টেন। এবার ওই বিল্ডিংটার হিস্ট্রি যদি আরেকটু ট্রেস করা যায় তাহলে যেটা জানা যাবে সেটা হচ্ছে যে একটি ইংরেজ ওষুধের কোম্পানি ছিল, বাথগেটেন কোম্পানি। বাথগেটেন কোম্পানির এটা ছিল বালিগঞ্জের ক্লিনিক, ওদের জন্য তৈরি হয়েছিল অরিজিনালি বিল্ডিংটা। তারপরে তো অফকোর্স বাথগেট ইজ নো মোর, দ্য স্কুল র্যান ফর সেভারাল ইয়ার্স। ওখান থেকে তারপর আমি ভর্তি হই ডন বস্কো পার্ক সার্কাস, সেখানে একটা সময় কাটে।
তারপরে আমার বাবা চাকরি নিয়ে চলে যান ডানলপ ফ্যাক্টরিতে শাহগঞ্জে, সেটাও এখন আর নেই বললেই চলে আর কি। আমার ছোটবেলার এতগুলো জিনিস নেই হয়ে গেছে। ওখানে আমি পড়তাম ডন বস্কো ব্যান্ডেলে, তারপরে কলকাতায় ফিরে এসে কলেজ জেভিয়ার্স ইংলিশ অনার্স, আর তারপরে কলেজে পড়তে পড়তে সেকেন্ড ইয়ারে রেডিওতে চাকরি। সেটার গল্পটাও এতদিনে আমায় যারা ফলো করেন তারা সবাই জেনে গেছেন, যে দুপুরবেলা 5 ক্লাসে আমি ঘুমোচ্ছিলাম, প্রিন্সিপাল বার করে দিয়েছিলেন। হ্যাঁ, ফাদার প্যাট্রিক ইটন, বহু বছর দেখিনি ভদ্রলোককে। হি হ্যাড আ ভেরি ইন্টারেস্টিং ভয়েস আর খুব ইন্টারেস্টিং ওয়ে অফ টকিং। আমি প্রথমবার যখন ফাদারকে বাংলা বলতে শুনেছিলাম আমি আঁতকে উঠেছিলাম আর কি। মানে আমি ওই গলা আর ওই অ্যাকসেন্টটা বহুবার শুনেছি, কিন্তু ওই গলা আর ওই অ্যাকসেন্টটা বাংলায়, এটা আমি কল্পনা করতে পারিনি আর কি। হ্যাঁ, মানে আমি অফিসে গেছি কি একটা কাজে, আর ফাদার ইটন বসে আছেন। এবার বিকজ হি ইজ দ্য ভাইস প্রিন্সিপাল, উনি যে শুধু স্টুডেন্টদের বা একাডেমিক জিনিস সামলান তা নয়, কলেজের অ্যাডমিনিস্ট্রেশন খুব মানে পাতি পাতি জিনিসও তো দেখতে হয়। কোথায় কোন এক তালার চাবি ভেঙে গেছে, চাবিওয়ালা এসেছে নতুন চাবি বানাতে, সেটা টাকাটাও ফাদারকেই দিতে হবে। তো ফাদার চাবিটা দেখে বলছেন, কত টাকা? লোকটা 200 টাকা। ফাদার, 200 টাকা? এটা তো বাজে পিতল, 2 দিন পরে ভেঙে যাবে, আবার তুমি বলবে 200 টাকা। এইভাবে যে একজন বাংলা বলতে পারে আমার কোনো ধারণা ছিল না, আমার এখনো মনে আছে। তারপরে কাকে একটা ডাকলেন, কালীপদ, ওকে বলো আমার সঙ্গে দেখা করতে, দরকারি কথা আছে। আচ্ছা, বাহ, এটা একটা ইন্টারেস্টিং অ্যাকসেন্ট, কিন্তু কপি করতে পারলে ব্যবহার কোথাও একটা। তো দ্যাট ওয়াজ কলেজ। আর আমার লিটারেচারে ইন্টারেস্ট, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, মানে লট অফ পিপল হ্যাভ টু স্ট্রাগল টু ফাইন্ড দেয়ার ওয়ে ইন লাইফ। আমি কি করব, এটা খুব কষ্ট করে ভেবে বার করতে হয়, বা কি ভালো লাগে সেটাও। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি দেখেছি, মানে আমি যেটা খুব ভেবে করেছি তা নয়, তবে আই হ্যাভ অলওয়েজ টেকেন দ্য পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। যে জিনিসটা করতে সব থেকে কম অসুবিধা হচ্ছে আমি সেটাই করব আর কি। তো তার ফলে ধর আমি আমার ক্লাস 9-10 এর রেজাল্ট গুলো বলি। হ্যাঁ, ক্লাস 9 এর ফাইনাল অঙ্কে 113, প্রমোশন গ্রান্টেড অন কনসিডারেশন, কারণ ইংরেজিতে 90। আইসিএসসির ফার্স্ট সিলেকশন 127 অঙ্কতে, সেকেন্ড সিলেকশন 145, আইসিএসসি ফাইনালে গিয়ে 160। আমার বাবা মার্কশিটটা দেখে বল, যাক সবকটা সাবজেক্টে পাস করেছিস। এবার এরপরে ক্লাস 11 ওয়াজ দ্য ফার্স্ট চান্স আই হ্যাড টু চুজ মাই ওন সাবজেক্ট, এন্ড দ্য ফার্স্ট থিং আই ডিড ওয়াজ, আমি আর অঙ্ক করব না, না অনেক হয়েছে আর নয় বলে, দ্য ফার্স্ট থিং আই ডিড ওয়াজ ডাম্প ম্যাথস। সায়েন্সও গেল, আমি আর্টস পড়বো, তো খুব ভালো কথা। ইংরেজি, বাংলা, হিস্ট্রি, মানে একমাত্র সাবজেক্ট যেটা একটু বেশি মাথা লাগাতে হতো সেটা হচ্ছে জিওগ্রাফি, কারণ ওই জিনিসপত্র মনে রাখতে হতো আর কি। বাকি সবকিছু তো জলের মতো, মানে খুব একটা ডিফিকাল্ট কিছু নয়। তবে আমি চূড়ান্ত ফাঁকিবাজও ছিলাম, এটাও আমার মনে আছে। মানে আমাদের 11-12-এ গ্রেট এক্সপেকটেশনস ছিল। আমি না অ্যাকচুয়ালি সারা বছর বইটা পড়িনি, জাস্ট পড়িনি, ক্লাসেও বোধহয় ঘুমোচ্ছিলাম। এবার ফাইনাল পরীক্ষা দেব তার 7 দিন আগে আমার মনে পড়েছে যে ভাই, গ্রেট এক্সপেকটেশনস থেকে তো প্রশ্ন আসবে, আমি তো বইটা পড়িনি। এইরকম মোটা একটা বই, সেটা পরীক্ষার 7 দিন আগে পড়া যায় না। আমি কি করব? আইডিয়া, আমি বাড়ি থেকে বাস নিয়ে বালিগঞ্জ থেকে কলেজ স্ট্রিট গেছি, গিয়ে 20 টাকা খরচ করে গ্রেট এক্সপেকটেশনস এর গাইড বুকটা কিনেছি। গাইড বুকটা চটি, গাইড বুকটা খুব ভালো করে পড়ে নিয়েছি, পড়ে প্রশ্নের উত্তর দিয়ে সুন্দর আবার 90+। মানে আমি হচ্ছি সেই ধরনের স্টুডেন্ট ছিলাম যাকে না
হাঁটতে কনভিন্স করাটা খুব ডিফিকাল্ট, কারণ আমি একদম কিচ্ছু না করে অ্যাবাভ অ্যাভারেজ মার্কস নিয়ে আসতে পারতাম। আমার বক্তব্য হচ্ছে আমি কেন খাটবো, তো হয়ে যাচ্ছে, তো পাস করে যাচ্ছি, মোটামুটি ভালোই নম্বর রয়েছে, আর কি হবে। মানে আমাদের এখানে একটা কথা আছে না, যে এখন দুটো টাইপের জিনিস হচ্ছে, মানে একটা লোকে যেটা মানে চিরপ্রচলিত যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা রিগারাস সিনসিয়ার লার্নিং, এবং আমাদের আরেকটা ব্যাপার যেটা চলে সেটা হচ্ছে স্মার্ট লার্নিং। আমি স্মার্ট কিনা আমি জানি না, এটা তো বলতে বাধ্য হচ্ছি, কারণ পরীক্ষার আগে তুই বলতো কার মাথায় আসবে যে কলেজ স্ট্রিটে গিয়ে একটা গাইড বুক কিনে নিয়েছে এবং সেটা পড়ে এবং ওইরকম 90+ একটা মার্কস তোলা, এটা তো স্মার্ট লার্নিং ছাড়া আমি কি বলবো। না এটা হচ্ছে, হ্যাঁ, ওই চাপে পড়ে উপায় বার করা আর কি, তোমায় গল্পটা পুরোটা জানতে হবে, হাউ উইল ইউ নো ইট, নাও ইউ হ্যাভ টু রিড দ্য সিনপসিস। সেটাই তো স্মার্ট লার্নিং। মানে আমি সাজেস্ট করছি না একবারও যে সবাই এটা করুক, মোটেই না, প্লিজ ডোন্ট ডু দিস। এবার পাশ করার বহু বছর পর, মানে কলেজ টলেজ পাশ করে গেছি, তারপর আমার হঠাৎ করে খেয়াল হয়েছে, আচ্ছা টাকা দিয়ে বইটা কেনা হলো, স্কুলে তো পড়লাম না, এমনিই পড়ি, বাড়িতেই ছিল বইটা, পড়তে শুরু করে তখন আমি দেখি, ও মা, একটু দিব্যি ভালো গল্প, স্কুলে যখন ছিলাম তখন পড়িনি, বললাম না কেন, প্রবাবলি বিকজ আই ওয়াজ কম্পেলড টু রিড ইট। আমি কার একটা ব্লগে পড়েছিলাম, এটা আমার মনে নেই, ব্লগে না, বোধহয় একটা কবিতার বইয়ের শুরুতে ইন্ট্রোডাকশনে, যে পোয়েট্রি আলাস ইজ টট ইন স্কুলস। তাতে ভদ্রলোক লিখেছিলেন যে একদম তুমি যদি নিশ্চিত হয়ে যেতে চাও যে একটা ছাত্র কিংবা ছাত্রী একটা জিনিসকে প্রচন্ড ভাবে অপছন্দ করবে, তাহলে সেটাতে সিলেবাসে দিয়ে দাও, যত ভালো জিনিসই দাও সে আর সেটাকে পছন্দ করবে না। এবার সেটা সবার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আই উড নট সে ইট ইজ ট্রু। মানে আমি স্কুল কলেজ মিলিয়ে টানা বোধ হয় বছর 5 বা বছর 7 শেক্সপিয়ার পড়েছি। আমার শেক্সপিয়ার ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। হ্যাঁ, তাহলে তো সব সময় যে, ইনফ্যাক্ট আমার কয়েকদিন আগে মীরের সঙ্গে আলোচনা হচ্ছিল একটা, বলছিলাম যে আচ্ছা তুমি ভাবো 400 বছর আগে একটা লোক নাটক লিখছে, হ্যাঁ, ওই 400 বছর আগে মানুষের জামা কাপড় ভাবো, ওই জামা কাপড় আমরা পরি না। 400 বছর আগে মানুষের খাবার ভাবো, ওই খাবার আমরা খেতে পারবো না। অথচ সেই লোকটা 400 বছর আগে লেখা একটা নাটক এবং ভাষা, হ্যাঁ, দিনের পর দিন আমরা সেই নাটককে মডার্নাইজ করছি, অ্যাডাপ্ট করছি, করে তার থেকে নতুন নাটক বানাচ্ছি, সিনেমা বানাচ্ছি, রেডিও ড্রামা বানাচ্ছি, and it is working perfectly well. মানে এই যে ওমকারের মতো একটা ছবি, কোথাও অকওয়ার্ড মনে হয়েছে কি? মনে হয়নি, পারফেক্ট, মকবুল। হ্যাঁ, এটা হচ্ছে কি করে? তাতে মীর আমায় বলল যে কারণ শেক্সপিয়ারের সাবজেক্ট ম্যাটার হচ্ছে মানুষের চরিত্র, সেটা 400 বছরে পাল্টায়নি, সেটা একই আছে। সেটা খুব খুব দামি কথা। মানে ওই যে শাইলক যখন চেঁচাচ্ছে, হ্যাথ নট আ জু আইজ, হ্যাথ নট আ জু হ্যান্ডস, ওই ডায়লগটা তুই আজকের দিনে কোনো একটা তথাকথিত মাইনরিটি কমিউনিটির, কোনো ডাউন ট্রডেন কারোর মুখে দিয়ে দে, পারফেক্টলি মিলে যাবে, কোনো অসুবিধা নেই। মানে কনটেক্সটটা তো একই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবাক ব্যাপার শেক্সপিয়ার, অবাক জিনিস। আর তোর মিউজিকে ঢোকা নিয়ে বল। মিউজিক মানে এটা তো লিটারেচার নিয়ে আমরা শুনলাম, মিউজিকে কি করে, এই যে তুই এত ধরনের গান শুনিস এবং সেটা কোথা থেকে শুরু হলো? আচ্ছা, আমি যে খুব এত ধরনের গান বরাবর শুনতাম তা নয়, তবে আমি ছোটবেলায় খুব শান্ত ছেলে ছিলাম। তো মানে আমার মায়ের একটা আতঙ্ক ছিল যে ছেলে বাড়িতে রয়েছে, কোনো শব্দ শোনা যাচ্ছে না, মানে হচ্ছে বিপদ, ও কিন্তু কিছু একটা করছে ভয়ঙ্কর, ঠিক আছে? মানে নানান জিনিসপত্র আগুন লাগিয়ে দেওয়া, মোমবাতি জ্বালিয়ে মায়ের লিপস্টিকটা মোমবাতির উপরে গলে গেল পুরো লিপস্টিকটা, মায়ের প্রচুর লিপস্টিক নষ্ট করে দিয়েছি আমি। এমন এমন জিনিস করতাম যেগুলো এখন আমার ভাবলে ভয় করে। মানে আমাদের ধর ডানলপের যে ফ্ল্যাটটায় আমরা ছিলাম, মাসিমার কথা বললি মনে পড়লো, কেমন আছেন রে? এখন ভালো, ঠিকঠাক। যে ফ্ল্যাটটা আমাদের ছিল তার বাইরে একটা কন্টিনিউয়াসলি রানিং কার্নিশ ছিল অল অ্যারাউন্ড।
আর আমি সেই বয়সে, তখন বোধহয় আমার 3-4 বছর বয়স হবে, আই হ্যাড ফিগার্ড আউট যে বারান্দার রেলিংটা টপকে ওই কার্নিশটা বেরোনো যায়, এবং বেরোলে তুমি কার্নিশটা দিয়ে পুরো ফ্ল্যাটের বাইরেটায় হাঁটতে পারো। এবং আমি তারপর বেশ বড় বয়সে ওই বিল্ডিংটা একবার ফিরে গেছিলাম, ফিরে গিয়ে আমি কার্নিশটার দিকে তাকাই, ওই কার্নিশটা না, আমি এখন এরম হয়ে দাঁড়াতে পারবো না, এতটা গ্যাপ নেই। হ্যাঁ, মানে ওখানে আমি তখন ভাবছি যে এটা যদি হাঁটতে গিয়ে অ্যাকচুয়াল 19-20 হয়, তুমি কিন্তু নিচে পড়বে এবং ডেফিনেটলি হাড় তো ভাঙবেই। এখন মনে হয় বাবা এগুলো আমি করতাম কি করে, মানে ছোটবেলায় প্রচুর সাহস ছিল আর কি। তো এরম সব নানান খুব ইয়ে ছিলাম আর কি, বদমাইশ ছিলাম। মা একটা জিনিস ফিগার আউট করেছিল যে গান চালিয়ে দিলে এই ছেলে কিন্তু নড়ে না, যতক্ষণ গান চলছে ও স্পিকারের সামনেই বসে থাকবে। আমাদের তখন সেই ফিলিপসের একটা টার্ন টেবিল ছিল, হাইকিউ ইন্টারন্যাশনাল, অনেকের বাড়িতেই ছিল, আমাদের একটা ছিল। মা বাবা বোধহয় বিয়েতে পেয়েছিল, আই গেস। এলপির কালেকশন ছিল তখন, তো এলপি মানে 1980s বলছি আমি। তো এরকম একটা কিছু রেকর্ড চালিয়ে দেওয়া হতো আর আমি চুপ করে বসে শুনতাম। অধিকাংশ যে গানগুলো আমি শুনতাম সেগুলো আমার এখন স্পষ্ট মনেও আছে। বাপি লাহিড়ী, রুনা লায়লার একটা অ্যালবাম ছিল, সুপার রুনা, ডিস্কো অ্যালবাম একটা, ওটা শুনতাম। তারপরে HMV থেকে বেরোতো রূপকথার গল্প, এগুলো আলিবাবা ছিল একটা, যেটা দারুণ আর কি, মানে অপর্ণা সেনটেন ছিলেন আর কি, অসাধারণ। এইগুলো সব চালিয়ে দেওয়া হতো আর আমি চুপচাপ বসে বসে শুনতাম। তো আমার ওইখান থেকে অ্যাকচুয়ালি মিউজিক শোনার, অ্যাবজর্ব করা, এই জিনিসটা শুরু। কিন্তু তার তবু কোন কত বছর বয়সে? 2-3। আচ্ছা, মানে আমাকে চুপচাপ শান্ত রাখার একটা উপায় খুব ছোটবেলায় ছিল, গান চালিয়ে দাও। মানে তখন যেটা তুই শুনছিস তখন কিন্তু তুই মানে ইচ্ছে করছে বা বুঝে শুনছিস না, মানে জাস্ট যে কোনো কিছু চলছে, মানে যেটা তোর ব্যাকগ্রাউন্ডে চলছে এবং সেটা তোকে শান্ত রাখছে, মানে তোর ভিতর থেকে একটা কানেকশন হচ্ছে মিউজিকের সাথে। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি গান তুলে ফেলতে পারতাম শুনে শুনে। আচ্ছা, মানে গোটা গোপীবাগা সাউন্ডট্র্যাক তুলে ফেলেছিলাম আমি, গাইতে বললেই গেয়ে দিতাম, এবং মা এখন বলে তুই একেবারে ঠিক সুরেই গাইতিস। আচ্ছা, মানে সুর কথা কোনো নড়চড় হতো না। মানে তখনও এটাও কি তোর মানে ভেতর থেকে এসছে, মানে যে তুই কি তুলবে বলে তুলেছিস না এমনি গান শুনছি, গান শুনলে তো গান মনে থাকবে। আচ্ছা, এই ব্যাপারটা আর কি। মানে বাবার একজন কলিগের কাছে এখনো বোধহয় খুঁজলে পাওয়া যাবে, রেকর্ডিং আছে। আচ্ছা, খুব ছোট তখন। হ্যাঁ, তারপরে বল। তো এবার তারপর যেটা হলো সেটা হচ্ছে স্কুল লাইফে মোস্টলি আমি কিন্তু চারপাশে যারা যা শুনছে মানুষ, আমিও তাই শুনতাম, উইচ ইজ প্রধানত হিন্দি সিনেমার গান। আমার মনে আছে ক্যাল টাইমসে একটা আর্টিকেল বেরিয়েছিল সামওয়্যার অ্যারাউন্ড 2000, যে অফ দিস নিউ ফেনোমেনা কল্ড বাংলা রক। আচ্ছা, আর কিছু ব্যান্ড যারা বাংলায় রক মিউজিক করছে কিন্তু তারা নিজেদের জায়গা করে নিতে পারছে না, কারণ কলকাতা শহরে তখন রক মিউজিক মানেই ইংরেজি, বাংলা গান মানে আধুনিক বাংলা গান। এবার তো একটা না ঘরকা না ঘাটকা হয়ে গেল। যে ব্যান্ডটার ব্যাপারে লেখা হয়েছিল সেটা হচ্ছে ক্যাকটাস। মানে ক্যাকটাস তখন জায়গা করে নিতে পারছে না, মানে ক্যাকটাসের কোন আদিযুগ আবির্ভাব। তো আমি তখন হাজরা মোড়ে, হাজার রোড দিয়ে গিয়ে হাজরা মোড় থেকে বাঁদিকে ঘুরলে ঠিক মেট্রো স্টেশনের এন্ট্রান্সটা যেখানে আছে ওর পেছনে একটা ছোট গুমটি ছিল, ক্যাসেট পাওয়া যেত। এটা সব জায়গায় তখন ছিল, পাড়ার মোড়ে মোড়ে থাকতো। তো আমি স্কুল থেকে বাড়ি ফেরার মা বাবা যে ভাড়াটা দিত, বাস ভাড়া, আমি সেটা বাঁচিয়ে রাখতাম, জমিয়ে রাখতাম। আমি হেঁটে ফিরতাম। হেঁটে মানে সে প্রায় তখন যে স্কুলটায় পড়তাম, লর্ডস না,
ভবানী সিনেমা, ভবানী সিনেমা থেকে বালিগঞ্জ হেঁটে, ইউজ টু বি ফান। তো ওইটা জমিয়ে 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 এত টাকা জমিয়েছিলাম আমি, যে আমি একটা ভিডিওকনের ওয়াকম্যান কিনেছিলাম। ওয়াকম্যান মনে আছে? ভিডিওকনের ওয়াকম্যান, আর মাঝে মধ্যে টুকটাক পয়সা জমলে ক্যাসেট কিনতাম। তো ওই বাস ভাড়া জমানো টাকা দিয়ে আমি প্রথম ক্যাসেট কিনেছিলাম ক্যাকটাসের প্রথম অ্যালবাম, নীল রঙের কাঁটা গাছের ছবি দেওয়া। তো সেই আমি প্রথম শুনলাম, আচ্ছা ও আচ্ছা দিস থিং কল রক মিউজিক, আচ্ছা সেটা আবার বাংলাতেও হয়, আচ্ছা ওকে। ওইখান থেকে আমার শোনা শুরু। এবার তারপর ওয়েস্টার্ন মিউজিকে অনেক বেশি এক্সপোজার এলো যখন আমি কলেজে ঢুকলাম, বিকজ আমার একজন ক্লাসমেট ছিল, আমার মনে আছে সৃজিত, চিত্র পরিচালক নন, বুঝেছি। হ্যাঁ, তো সৃজিত অসম্ভব ভালো ছবি আঁকতো, আমার এখনো মনে আছে, অদ্ভুত ভালো ছবি আঁকতো। আর সৃজিত প্রচুর হেভি মেটাল শুনতো, আয়রন মেডেন শুনতো প্রচুর। আর তখন নতুন নতুন এই নিউ মেটালের যে ওয়েভটা, সেটা তখন শুরু হয়েছে। সো ব্যান্ডস লাইক লিম্প বিস্কিট, পাপা রোচ এন্ড অল দ্যাট। তো ওই আমরা তখন যেটা করতাম, কেউ একজন একটা অ্যালবামের ক্যাসেটটা কিনতো, বাকি সবাই সিম্ফনি থেকে টিডি কে, পয়সা বেশি থাকলে টিডি হ্যাঁ ব্ল্যাঙ্ক ক্যাসেট কিনতো, কিনে একটা সেটিং করা হতো। কারুর একটা বাড়িতে যদি ওই ডুয়াল ডেক সিস্টেম থাকে, একটা ক্যাসেট ঢুকিয়ে দাও, অন্যটায় ব্ল্যাঙ্কটা ঢুকিয়ে দাও, দিয়ে রেকর্ড, ব্যাস পুরোটা রেকর্ড হয়ে গেল। তো এই করে করে মেটালিকা, মেডেন, বন জোভি, লিম্প বিস্কিট তো বটেই, লিঙ্কিন পার্ক, এরকম অনেকগুলো ব্যান্ড পরপর পরপর তখন শুনে রেকর্ড করে রাখা হয়েছিল। তারপরে তো ইভেন্চুয়ালি চাকরি হলো। চাকরি যখন শুরু করেছিলাম তখন আমি ট্রেনি, পার্ট টাইমার। আর সেই সময় ইন দ্য ভেরি আর্লি 2000s আমার মাইনে ছিল দ্য প্রিন্সলি সাম অফ 6,500 রুপিস। এটা কোন সাল? 2002। তখনকার দিনে 6,500 টাকা। আমার প্রথমেই যেটা হলো সেটা হচ্ছে আমার বাসে চড়া বন্ধ হয়ে গেল। বিকজ কেন বাসে চড়বো আমি? সেখানেও একটা মজার ব্যাপার আছে, তখন তো ওলা উবার নেই, হলদে ট্যাক্সির যুগ। আর হলদে ট্যাক্সি হচ্ছে কুখ্যাত রিফিউজ করার জন্য। আমার বাড়ির সামনেই ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকতো, আর যদি বলতাম পার্ক স্ট্রিট যাবো, সেন্ট জেভিয়ার্স কলেজ, বলতো না যাবো না। ঠিক আছে, আমি একটা উপায় বার করেছিলাম। এবার someone in his early 20s, সে যদি একটা নর্মাল জিন্স আর টি শার্ট পরে থাকে, তার এক্স্যাক্টলি বয়স কত সেটা বোঝা একটু শক্ত। মানে সে 22 হতে পারে, 25 হতে পারে, 30 হতে পারে, 30 হতে পারে। আমি না যাবেন টাবেন জিজ্ঞেস করতাম না, আমি গিয়ে সাট করে দরজা খুলে ট্যাক্সির ব্যাক সিটে বসলাম, একটা চারমিনার বার করে ধরালাম, পার্ক স্ট্রিট থানা চলুন। একটা ট্যাক্সিও রিফিউজ করে দেওয়া হয়। ওখানে গিয়ে তারপর রিয়েলাইজ করলো, আরে এই তো থানার উল্টো ফুটে যাচ্ছে, কারণ থানার উল্টো ফুটেই তো কলেজ। তো এই সব করে তখন আমি হঠাৎ করে দেখলাম যে ও আচ্ছা, আই ক্যান অ্যাকচুয়ালি অ্যাফোর্ড টু বাই স্টাফ, আই ক্যান অ্যাফোর্ড টু বাই সিডিজ। সিডি তখন কত দাম ছিল? 350-400 টাকা বোধ হয় এক একটা। 525। হ্যাঁ, প্রচুর টাকা। সিডি কিনতে হলে খুব ভাবনা চিন্তা করে কিনতে হতো আর কি, যে হ্যাঁ এই গানগুলো ইম্পোর্টস, সোনি মিউজিকের যেগুলো একেবারে ডাইরেক্ট ইম্পোর্টস, হ্যাঁ ওগুলো খুব দাম ছিল। তো তখন ওই মাসে একটা কি দুটো সিডি আমি অ্যাফোর্ড করতে পারতাম, সেগুলো কিনতাম। তার ফলে এমন হয়েছে যে দেয়ার আর অ্যালবামস, যেটা একই অ্যালবাম আমার মাল্টিপল মিডিয়াতে মাল্টিপল ফরম্যাটস এ রয়েছে আর কি। যেমন ক্যাসেটে রয়েছে, ক্যাসেটে রয়েছে, সিডিতে রয়েছে, এলপিতে নিয়েছি, ডিভিডি অডিওতে আছে, ডিভিডি অডিওতে রয়েছে, which is হাই রেজলিউশন অডিও। তো এরকম অনেকগুলো কেস টেস আছে আর কি। তো ওইখান থেকে শোনা শুরু। এবার তারপরে যখন আমি সেকেন্ড ইয়ারে থাকতে থাকতে মির্চিতে চাকরি পেলাম,
my first boss was an incredible person, Ranjit Madgavkar. Sorry. এবার রঞ্জিতের ব্যাপারটা ছিল, রঞ্জিত মির্চি শুরু হবার আগে যে টাইমস এফএম ছিল, he actually used to host a rock music show which was called Freewheeling Rock. Kaji, he has a vast knowledge of Western music in general, rock music in particular. তো রঞ্জিত আমায় টুকটুক করে সাজেস্ট করা শুরু করতো আর কি, মানে আচ্ছা এটা শুনে দেখো, আচ্ছা ওইটা শুনে দেখো, আমায় কম্পাইলেশন বানিয়ে দিত। তো এইগুলো থেকে আর দুজনের কথা আমি বলবো মির্চিতে যারা কাজ করতো, এখনো করে। একটা হচ্ছে অফকোর্স রিচার্ড, সানডে সাসপেন্সের জন্য অনেকে তাকে চেনে, ক্লাব মির্চির জন্য চেনে, ইজ এ ডিজে। রিচার্ড অ্যাগেন ইজ এ হিউজ রক মিউজিক ফ্যান। আর another amazing person is Mr. Robin Lai, মানে ভূমি যে ভায়োলিনিস্ট, এবং তার আগেও ক্রসফিল্ডে ছিল কিবোর্ডিস্ট ভায়োলিনিস্ট হিসেবে। এবার somebody from an actual rock band, সে তো obviously অনেক মিউজিক জানবে। রবিনের খুব ফেভারিট যেরকম ছিল পিঙ্ক ফ্লয়েড, which is how I got into it. তারপরে ধর রঞ্জিতের ফেভারিটের মধ্যে বিলি জোয়েল। আচ্ছা, তো এই টুকটুক টুকটুক করে শোনা, আচ্ছা এই গানটা শুনছি, আচ্ছা লিরিক গুলো একটু পড়ে দেখি, ও এটা এটা বলছে, আচ্ছা এই জায়গায় লিরিকটার মানেটা কি, আচ্ছা রঞ্জিতকে জিজ্ঞেস করি, হ্যাঁ এই গানটা এটা কি নিয়ে, এটা কি বলছে এখানে, বুঝিয়ে দিত। মানে তখন তো লিরিক বুকলেট থাকতো, মানে যেটা সিডি যতদিন ছিল ততদিনও ছিল। এটা তো সব স্ট্রিমিং হয়ে গিয়ে তো এইটা একটা বিরাট মার খেয়ে গেছি না আমরা, মানে আর্টওয়ার্ক, লাইনিং নোটস, লিরিক, হ্যাঁ সমস্ত গেছে। এটা সব থেকে ভালো লাগতো এলপির ক্ষেত্রে, তো বড় একটা স্পেস, হ্যাঁ তাতে সর্বস্ব করা যায় আর কি। এইগুলো পুরো ঝাড় হয়ে গেছে স্ট্রিমিং এসে। রঞ্জিত আমায় একটা অদ্ভুত জিনিস শিখিয়েছিল। একটা ডেথ মেটাল ব্যান্ড আছে, প্রোগ্রেসিভ মেটাল ডেথ মেটাল, কল্ড ওপেথ। আমার ডেথ মেটাল জিনিসটা একদম ভালো লাগতো না, ওই গ্রাউলিং ভোকাল শুনলে মানে মাথাটা যে সুইচ অফ হয়ে যেত আর কি। রঞ্জিত শুনছে, আমি রঞ্জিত তো স্মার্ট মানুষ, ও এরকম গান শুনছে, এই গানটার মধ্যে কিছু আছে। আমি রঞ্জিতকে জিজ্ঞেস করলাম যে তুমি এটা শোনো কি করে, আমার তো ভোকালটা শুনলেই মনে হয় বন্ধ করে দিই। রঞ্জিত বললো দেখো মিউজিক তো যেখানেই যাও, যারই মিউজিক শোনো, ওই তো 7টা সুর, একই তো ব্যাপার, তাহলে তফাৎটা কোথায়? তফাৎ হচ্ছে ওই 7টা সুর তোমার সামনে কিভাবে তুলে ধরা হচ্ছে, প্রেজেন্টেশন, সেটাই একমাত্র জিনিস which is different। কিন্তু প্রেজেন্টেশনটা তো ওপরের খোলসটা, তাই তো? তাহলে ওই খোলসটা পেরিয়ে গিয়ে ভেতরে কি আছে সেটা তো তোমায় বুঝতে হবে, দ্য কনসেপ্ট। হ্যাঁ, যে আচ্ছা কিন্তু সেটা করব কি করে? বললে দেখো তোমার যদি একটা গান শুনতে ভালো লাগে তুমি শুনলে ঠিক আছে, কিন্তু তোমার যদি না ভালো লাগে, ফোর্স ইয়োরসেলফ টু লিসেন টু ইট। বারবার 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 অপছন্দের গান শোনো, কারণ লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই গানটা পছন্দ করেন। তোমার যদি মনে হয় একেবারে ওয়াক থ্রু নেওয়া যাচ্ছে না গানটা, তাহলে ওরা এমন একটা কিছু গানের মধ্যে শুনতে পাচ্ছে যেটা তুমি পাচ্ছ না। কি শুনতে পাচ্ছ না? The problem lies in you. সেই করে আমি একটা অদ্ভুত এক্সারসাইজ শুরু করলাম। আমি খুব স্বপ্ন ছিল যে আমি একদিন এমন বড় লোক হব না যে আমি রাত্রির বেলা গান চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, অফ টফ করতে হবে না। তারপর আলটিমেটলি রিয়েলাইজ করলাম এটা করার জন্য খুব একটা বড় লোক দরকার নেই। তো আমি ওই স্পিকারে, আমার একটা বেডরুমে ছোট স্পিকার ছিল, সেটাতে ওপেথের গোটা একটা অ্যালবাম জাস্ট চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। আমি যেটা তখন বুঝতে পারিনি সেটা হচ্ছে ঘুমের মধ্যে যদি মিউজিকটা চলতে থাকে, ইউ সাবকনসিয়াসলি কিপ অ্যাবজর্বিং কি হচ্ছে। তো এরকম একদিন দিনের বেলা আমার মনে হচ্ছে আচ্ছা অনেকদিন ওপেথ তো অ্যাকচুয়ালি মন দিয়ে শুনিনি, একটু শুনি। শুনতে গিয়ে আমি হঠাৎ দেখি একই, আমি তো কর্ড প্রোগ্রেশন গুলোও জানি। জানলাম কি করে? ও ওই ঘুমের মধ্যে শুনে শুনে। তখন হঠাৎ আমার স্ট্রাইক করলো যে আচ্ছা এইবার এই যে প্রচন্ড হেভি হার্শ সাউন্ডিং একটা মিউজিক, তার মধ্যে যে মেলোডি গুলো আছে সেগুলো আমি শুনতে পাচ্ছি। ও তো এই হচ্ছে টেকনিক, ইউ ক্যান লিসেন থ্রু ইট।
আমি তখন রঞ্জিতকে বললাম যে না আমি এবার অ্যাপ্রিসিয়েট করতে পারছি ব্যাপারটা। রঞ্জিত তখন বললো হ্যাঁ সবসময় এটা চেষ্টা করবে, না হলে you will be perpetually stuck in a cycle of music that you instantly like. তাহলে অ্যাকোয়ার্ড টেস্টটা তৈরি হবে না। হ্যাঁ, তোমার যে if you want to broaden your horizons সেটা কোনোদিনই হবে না। তারপরে ধরো জ্যাজ, রবিনের বাড়িতে আমি প্রথমবার চিক কোরিয়া শুনেছিলাম এবং আমার এখনো স্পষ্ট মনে আছে 30 মিনিট চিক কোরিয়া শোনার পর আমার একটা ফাটাফাটি রকমের মাথা ব্যথা হয়েছিল, মানে আমি বাড়িও বলছি না, আমার একদম মানে মনে ছিল মাইগ্রেন হয়েছে। চিক কোরিয়া সোলো না রিটার্ন টু ফরএভার? না দিস ওয়াজ দ্য চিক কোরিয়া ইলেকট্রিক ব্যান্ড লাইভ। আচ্ছা ওকে, ও কোথা থেকে একটা ভিডিও জোগাড় করেছিল, বুঝতে পেরেছি, টিভিও দেখে প্রজেক্ট, তো সামনে একটা এত বড় দেওয়াল জুড়ে চিক কোরিয়া চলছে আর কি। এবার আমার মানে মাথাটার একটা ঝনঝনে মাথা ব্যথা হয়েছিল, যে সেই চিক কোরিয়া আমার এখন শুনতে খুব ভালো লাগে, কারণ আই হ্যাভ ম্যানেজ টু গেট ওভার দ্যাট থিং যে কি আসছে। তবে এটার জন্য আমাকে চেষ্টা করতে হয়েছে, মানে গান শুনতেও যে চেষ্টা করতে হয় সেটা এই সমস্ত মানুষের সংস্পর্শে না এলে আমি জানতে পারতাম না। তার মানে কি এটা মানে দিস হ্যাপেন্স ফর অল ক্লাসিক্যাল মিউজিক, মানে কারণ ধর বড় বড় পিসেস যদি তুই শুনিস, না রাত্রির বেলা ঘুমের সময় ক্লাসিক্যাল চালানোটা খুব বিপজ্জনক একটা জিনিস, কারণ হচ্ছে যে প্রচন্ড যে ডাইনামিক রেঞ্জটা সেটার জন্য একটা ভয়ঙ্কর অসুবিধা। কম্পোজার্স লাইক বেথোভেন আর ডিব্রুসি একদম আস্তে 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 হঠাৎ কি হয়েছে, ও আচ্ছা স্পিকারটা ভলিউমটা কমাতে হবে, এরকম করলে তো ঘুম হবে না। এটা আমার কাছে একটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে আইডাজিও, মানে ছোট আই, অ্যাপেলের আই, ডাজিও থেকে আইডাজিও। তো ওটা হচ্ছে একটা ইটস লাইক স্পটিফাই ফর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। ওটাতে খুব সুন্দর মুড গুলো সিলেক্ট করা যায়। আচ্ছা, মাঝখানে একটা এরকম গোল ডায়াল আছে যে ঘুরিয়ে ঘুরিয়ে নানান রকম মুড। ওই আমার যদি মনে হয় আমি আজ ঘুমানোর সময় ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনবো, আমি ওই মুড স্লিপ দিয়ে হ্যাঁ ঠিক আছে এটা নিরাপদ, হঠাৎ গান করে একটা কিছু শুরু হয়ে আমার পিয়ে চমকে দেবে না আর কি। আর খুব বেশি লাউড হলে মা কমপ্লেন করে যে তুই এত জোরে গান শুনছিলি যে বাড়ির অন্য দিক থেকে শোনা যাচ্ছিল। ও এখানে একটা মজার ঘটনা বলে রাখি, আমার এক কলিগ ছিল বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। এবার বিশ্বজ্যোতি হচ্ছে একটু কালচার সোফিস্টিকেটেড ব্যাপার স্যাপার, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনতো কম বয়সে বাড়িতে, এখনো শোনে। ও তখন বাড়িতে খুব বড় স্পিকার ছিল না, what he had was a guitar amp. ওকে, গিটার অ্যাম্পের যে বক্সটা ওটায় কানেক্ট করে রাত্রির বেলা বেথোভেন শুনতো। ওর একজন প্রতিবেশী ওর বাবাকে এসে বলেছিল আপনার ছেলে রাত্রির বেলা বড় জোরে গান শোনে। সে ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে মাঝে মধ্যে রবীন্দ্রসঙ্গীত শুনতে। মানে ভদ্রলোকের আমি ওনাকে দোষ দিতে পারবো, মানে ওনাকে কিন্তু বারণ করেননি, দেখ না, মানে ওনার পছন্দটাও যাতে একটু কেউ কেটার করে আর কি, সেটাই আমি কল্পনা করার চেষ্টা করছি। আমার ওইটুকু স্পিকারে যদি একটু লাউড করা থাকে বেথোভেন ফিফথ সিম্ফনি লাফিয়ে উঠতে হয়, সেটা যদি একটা গিটার অ্যাম্পলিফায়ারে হয় এটা অনেক অনেক বেশি পাওয়ারফুল। বাবা আচ্ছা, ওই অকাজটি আমি কখনো করিনি, তবে মাঝে মধ্যে মা কমপ্লেন করে যে বাড়ির অন্য দিক থেকে রাত্রির বেলা শোনা যায়, বিশেষ করে শীতকালে। রাত্রির বেলা গানটা খুব সাবধানে চালাই আমি। এই হচ্ছে আমার গান শোনার ইতিহাস। তোর রেডিওতে আসার গল্পটা শুনি একটু। রেডিওতে আসা তো অ্যাক্সিডেন্টালি, মানে আমি যখন রেডিওতে ঢুকেছি তখন আমি থোড়াই জানতাম আর যে মানে কি তারা কি করে, কিছুই জানতাম না আমি। ওই আগেন টেকিং দ্য পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। আমাদের তখন এটা গরমকাল, জেভিয়ার্সে লাঞ্চ ব্রেকের পরে পাস ক্লাসগুলো হতো, আর জেভিয়ার্স মানে অরুণদার ক্যান্টিন। অরুণদার ক্যান্টিনে একটা অকথ্য রকমের সস্তায় প্রচুর খাবার পাওয়া যেত আর কি। তো আমি সে ঠেসে চাউমিন চিলি ফিশ টিশ খেটে তারপরে গেছি পাস ক্লাস করতে। এবার পাস ক্লাস হচ্ছে সোশিওলজির লেকচার,
এবার গরমের মধ্যে এক পেট খেয়ে তারপরে 1 ঘন্টা ধরে একজন অনিতি সেন্ট সিমন নিয়ে লেকচার দেবে, আমার শুনতে ভারী বয়ে গেছে। আমি পেছন দিকের বেঞ্চে বসে ঘুমোচ্ছি। আমার যেটা একটু খেয়াল করা উচিত ছিল সেটা হচ্ছে বেঞ্চের ঠিক পাশেই ব্যাকডোরটা, সেটা খোলা। রিটার্ন রাউন্ড দিচ্ছে ভাইস প্রিন্সিপাল, কাঁধে টোকা দিচ্ছে, ঘুমে কে রে ভাই ঘুমের মধ্যে, ও এই খেয়েছে ফাদার। আমি বাইরে গেছি, মিস্টার ঘোষ ওয়াই আর ইউ স্লিপিং ইন ক্লাস? বলা তো যায় না যে বেশি খেয়ে ফেলেছি, ঘুম পাচ্ছে, নট ফিলিং ওয়েল ফাদার। মিস্টার ঘোষ, ইফ ইউ আর নট ফিলিং ওয়েল ইউ শুড গো হোম, প্লিজ গ্যাদার ইউর বিলঙ্গিংস। আমি যা শালা দিল ক্লাস থেকে বার করে, ওকে নো প্রবলেম, আমি ক্যান্টিনে গিয়ে বসবো। তো সেই করতে গিয়ে আমি দেখি যে একটা কি অদ্ভুত পোস্টার রয়েছে দেওয়ালে, লাল রঙের একটা পোস্টার, একটা লোকের মুখ থেকে আগুন বেরোচ্ছে। তো আমার তখন বিএ পাশে একজন বন্ধু ছিল কেলভিন ডিসুজা। কেলভিনকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি, এই দারুণ জিনিস, একটা কাগজ দেয় সেটা থেকে পড়তে হয়। ও আচ্ছা, এসি আছে? হ্যাঁ এসি আছে। বাহ, এই তো বিনা পয়সায় এসির হাওয়া খাওয়া যাবে একটু গরমকালে। কোথায় না, ক্যামাক স্ট্রিট, ওয়াকিং ডিস্টেন্স। টুকটুক করে হেঁটে হেঁটে জেভিয়ার্সের ব্যাক গেট দিয়ে বেরিয়ে ক্যামাক স্ট্রিট চলে গেলাম। সেটা যে অডিশন, অত কিছু আমি তখন ভাবিনি। মানে তুই প্রিপেয়ারডই ছিলিস না? না না, what prepared? They give you a script to read, so you reading forward. হ্যাঁ, তারপর স্ক্রিপ্টটা দেখলাম আমি, ও আচ্ছা মানে এটা একটা গল্পের অংশ টংশ আর কি। ও তাহলে একটু মানে গল্প যেরকম ভাবে পড়ে ভালো করে এক্সপ্রেশন দিয়ে আমি সেসব পড়লাম। ওরে ওমা, দেখি আমি ফার্স্ট রাউন্ড অডিশন ক্লিয়ার করে ফেলেছি। হ্যাঁ আচ্ছা, সেকেন্ড রাউন্ডে গেছে। সেকেন্ড রাউন্ড ওয়াজ এ লিটল টাফার। সেকেন্ড রাউন্ডে আমার মনে আছে ফেলুদার একটা গল্পের অংশ পড়তে দিয়েছিল, যেখানে গল্পের শুরুতে লালমোহনবাবু সিঙ্গাড়া নিয়ে আসছেন। আর কোইন্সিডেন্টালি যে আমার অডিশনটা নিচ্ছিল সে খেতে খুব ভালোবাসে, কাজে ওর না ওই সিঙ্গাড়া জিনিসটা মাথায় থেকে গেছিল আর কি। তারপরে বললো যে আচ্ছা ধরো তুমি একটা ইন্টারভিউ নিচ্ছ, আচ্ছা তো তোমায় ইন্টারভিউয়ার আর ইন্টারভিউই দুজনের গলাই করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যার ইন্টারভিউ নিচ্ছ সে একটা ঘোড়া, আর সে যেমন তেমন ঘোড়া নয়, শাকিরার ওয়েনেভার ওয়েরেভার মনে আছে? হ্যাঁ, ওই এই ঘোড়াটা সদ্য ওই ভিডিওটাতে কাজ করে এসেছে, এবার তুমি তার ইন্টারভিউ নাও। সে এবার ইটস ইউ মেক আপ সাম ননসেন্স, এবারে আমি করে দিয়েছিলাম। সেটা আমার মনে হয় প্রধানত টেস্ট করা হচ্ছিল যে এর আদৌ এই প্রেজেন্স অফ মাইন্ডটা আছে কিনা, নাকি এ ফ্রিজ করে যাবে। সো আই ক্লিয়ার দ্য সেকেন্ড রাউন্ড অফ অডিশনস অলসো। তারপরে ইন্টারভিউ পার্ক হোটেলের ব্যাংকোয়েটে, ফাইনাল রাউন্ড। হ্যাঁ, the CEO of the company had come down. আমার মনে আছে পার্ক হোটেলের যে ব্যাংকোয়েট রুমটায় আমাদের ইন্টারভিউ হচ্ছে তার পাশের ব্যাংকোয়েট রুমটায় দ্য টাটাস আর হ্যাভিং সামথিং, টাটা স্টিলের কি একটা হচ্ছে। এবার ওদের ভেতরে কাজটা হচ্ছে, বাইরে প্যাসেজে ওদের বুফেটা সাজানো হচ্ছে। ওকে, আর তখন একটা ফ্যাক্টা বোধহয় বাজে, আমার বোধহয় একটু খিদেও পাচ্ছিল। আমায় তখনও ভেতরে ইন্টারভিউর জন্য ডাকেনি। আমি দেখলাম আচ্ছা খাবারটা সাজানো রয়েছে, টুকটাক এদিকে ওদিকে দেখে নিলাম কোথাও তো কেউ নেই। এটা করেছিল মনে আছে। তারপরে I went in for the interview. The interview was fine, মানে nothing challenging at all. Plus done. তো এই যে তুই রেডিওতে এবার তুই ঢুকে গেলি, তো এই ব্যাপার নিয়ে বাড়িতে কি? খুব খুশি, কারণ আমার মায়ের বক্তব্য হচ্ছে মা কোনোদিন চায়নি যে আমি একটা নর্মাল 9টা 5টার চাকরি করি। সো দিস ইজ ভেরি আনইউজুয়াল, আর ইট মানে ইট প্লেস টু মাই স্ট্রেংথস। মানে গলা নিয়ে নানান রকম অদ্ভুত জিনিসপত্র আমি যে করতে পারি সেটা মাও জানতো, মানে নানান লোককে টিভিতে শুনে তাদের এক্স্যাক্টলি নকল করে দেওয়া, এইসব আমি পারতাম। বাহ, তো ট্যালেন্ট ইজ বিং ইউটিলাইজড। আচ্ছা, আমার পুরোনো একটা কথা মনে পড়লো। ধর মাঝখানে তোর থেকে আমরা রেগুলার মেল পেতাম, মানে বন্ধু বান্ধবেরা আমরা সবাই মেল পেতাম, ডিপ মিউজিক অ্যালার্ট। ও বাবা, সত্য যুগের কথা। হ্যাঁ, মানে হ্যাঁ, এটা একটা জিনিস যেটা আমি, তুই কিন্তু একটা গান সম্পর্কে লিখতিস, সঙ্গে সেই ফাইলটা থাকতো
এবং Lyrics সব থাকতো। lyrics সমস্ত কিছু থাকতো, মানে দ্য কমপ্লিট ইনফরমেশন রিগার্ডিং দ্যাট সং। তো এই ব্যাপারটা কোথা থেকে তোর মাথায় এলো? মানে মানে আমরা খুব এনজয় করতাম আর কি জিনিসটা। অ্যাকচুয়ালি এটা মির্চির থেকে চুরি করা আইডিয়া। আচ্ছা, কারণ মির্চি অ্যাকচুয়ালি মিউজিক অ্যালার্ট পাঠাতো টু অল দ্য রেডিও স্টেশন যে এই সপ্তাহ থেকে এই নতুন গান অন এয়ার চালাতে হবে। ওই মেলটার নামই ছিল মিউজিক অ্যালার্ট। আচ্ছা আচ্ছা। তো আমার সেটা থেকে মনে হলো যে বা এটা তো একটা মানে অন্য প্রসঙ্গেও ব্যবহার করা যায় এই নামটা। আর তখন আমি প্রচুর এই ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, নিউ মিউজিক এগুলো নিয়ে পডকাস্ট শুনতাম। So I was continuously exposed to new music, upcoming artists. So এগুলো থেকে আমি শেয়ার করতে থাকতাম। One of the big names that I discovered then was Adele. আচ্ছা, Adele তখন সবে সেকেন্ড অ্যালবামটা বেরোবে তার ঠিক আগে আমি মানে তখনও কিন্তু অ্যাডেলকে লোকজন সেরকম ভাবে না তো অ্যাডেলের দ্বিতীয় অ্যালবামটা ওর তো ওই যা বয়স সেই নাম দিয়ে সেই থেকে অ্যালবামের নামগুলো হয়। তো 19 বছর বয়সে প্রথম অ্যালবাম বেরিয়েছে, তারপরে 19, তারপরে 21। সো দিস ওয়াজ 21 এ রুমার হ্যাজ ইট বলে একটা গান আছে, অসম্ভব ভালো লাগে আমার। সো ইট ওয়াজ দ্যাট। তো এটা আমি করতাম তখন। এখন আর আমার মনে হয় ওই নিউ মিউজিক ডিসকভারির দিক থেকে আমি হয়তো একটু সরে এসেছি এখন। এইগুলো আর পাই না এখন, বয়স হচ্ছে তো, পুরোনো গানই ভাল লাগে আর কি। সেই বয়স হওয়ার ব্যাপার যখন বললি এবং পুরোনো কথা যখন বললি, সেই পুরোনো গানের দিক থেকে যে জিনিসটা আমার মনে পড়লো যে এই যে তুই কিছুক্ষণ আগেও বললি যে এই যে একটা বাড়ির কথা বললি যেখানে তোর প্রথম স্কুল ছিল, শুনছিলাম যে তার আগে সেখানে কি ছিল সেটাও তুই খুঁজে বার করেছিস। মানে এটা তো তোকে কেউ বলে দেয়নি, না তুই খুঁজে বার করেছিস। এবং সেখান থেকেই কি তোর হিস্ট্রির প্রতি একটা প্রচন্ড টান বা ভালোবাসা? আমার এই হিস্ট্রি নিয়ে সো আই হ্যাভ টু স্টার্ট বাই থ্যাঙ্কিং মাই এক্স গার্লফ্রেন্ড। ওকে, বিকজ শি ব্রোক আপ উইথ মি। ওকে। এবং তারপর আমার যেটা হলো সেটা হচ্ছে মানে 6 বছরের প্রেম। তারপর আমি বলছি যে মানে এখান থেকে হিস্ট্রিটাতে বলছি, শোন না। তো এবার ব্রেকআপ করলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে উইকেন্ডে হাতে করার কাজ অনেক কমে যায়, কারণ উইকেন্ড গুলো তো প্রেম করে কাটতো। তো এবার আমি তখন ভাবছি আমি কি করব। তখন আমার দুটো অভিজ্ঞতা হয়। এক হচ্ছে আই ডিসকভার্ড দিস জেন্টলম্যান কল্ড রঙ্গন দত্ত, যিনি ব্লগ লিখতেন, ট্রাভেল হিস্ট্রি মিশিয়ে, খুব ইন্টারেস্টিং ব্লগস এখনো লেখেন রঙ্গনদা। আর আমার ক্লাসমেট কলেজে ছিল ইফতেখার এহসান। Iftekhar started a company called Calcutta Walks, which was the pioneer in walking tours in Calcutta. তো ইফতেখার আমায় বললো যে তুই একদিন সন্ধ্যাবেলা চলে আয়, আমি তোকে আমার এলাকাটা ঘুরিয়ে দেখাবো। ওর এলাকা মানে হচ্ছে সেন্ট্রাল ক্যালকাটা। আচ্ছা। ও থাকে হচ্ছে ধর্মতলার কাছে ইন্ডিয়ান এয়ারলাইন্স বিল্ডিং, সেন্ট্রাল অ্যাভিনিউতে। সেটার বাঁ দিক দিয়ে একটা গলি দিয়ে ভেতরে ঢুকে এখানে গিয়ে খেরু প্লেস বলে একটা জায়গা, সামওয়্যার নিয়ার চাঁদনি ফাদনি, বুঝতে ওই এলাকাটা। তো এই সমস্ত জায়গা, জাকারিয়া স্ট্রিট ফিট সব আমায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল। আর খুব সুন্দর বলতো আর কি, মানে ভেতরে ওই গলিগুজির মধ্যে পাড়ার মধ্যে একটা বাড়ি আছে, সেই বাড়িটার নাম হচ্ছে ঝগড়া কোঠি। আচ্ছা, এবার ঝগড়া কোঠি কেন, হ্যাঁ কিসের থেকে, তো এটা একটু শুনি না, ঝগড়া কোঠি কেন যদি তোর মনে থাকে। অ্যাপারেন্টলি বোধহয় অ্যাকচুয়ালি ঝগড়া হতো। ওই বাড়িটা যখন তৈরি হচ্ছে তার উল্টো দিকের বাড়িটাও তৈরি হচ্ছে, দু তরফের মধ্যে কন্টিনিউয়াসলি ঝগড়াঝাটি হতো, তার থেকেই নাকি ঝগড়া কোঠি নাম হয়েছে। হ্যাঁ, ও মানে ঝগড়া হতো বলে ঝগড়া কোঠি নাম দিয়ে দিল। আচ্ছা, তো বাড়িটাকে সবাই ঝগড়া কোঠি বলে, এখনো ঝগড়া কোঠি বলে আর কি। তারপরে এরকম আরো অদ্ভুত অদ্ভুত, খুব ইন্টারেস্টিং এই ব্যাপারগুলো। যেমন ধর, তুই জীবনে কতবার বাংলার দোকানে লাইন দেখেছিস? আমি কোনো অকেশনের সময় বলছি, আচ্ছা, জাস্ট নর্মাল, অন আ নর্মাল উইকডে
তো ওরকম দেখেছি সরু গলি বুঝি, তার মধ্যে একটা এইটুকু জানলা, তার সামনে 6-7টা লুঙ্গি পরা লোক দাঁড়িয়ে আছে, সবাই জানলাটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এটা কি ব্যাপার? এতক্ষণ আমি বললো বাংলার দোকান। ও যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খবর নিলে দেখবি সবাই হচ্ছে বড় বাজারে লেবারের কাজ করে, দিনের শেষে এখানে এসে লাইন দিয়ে বাংলা কেনে। তারপর বললো এখানে কাছেই একটা সিনেমা হল আছে যেখানে শুধু ভোজপুরি সিনেমা হয়, ওদের অডিয়েন্স হচ্ছে কিন্তু এটা, এবং এটা চলে বিকজ ইট ইজ ইন প্রক্সিমিটি টু বউবাজার, যেখানে দের ইজ আ লার্জ ক্রাউড ফ্রম বিহার। তো এরকম সব ইন্টারেস্টিং, কারণ সেন্ট্রাল ক্যালকাটা ইজ আ ভেরি ইন্টারেস্টিং পকেট। মানে এমন চরিত্র আছে, এমন লোক আছে যাদের ওইটুকু এলাকার বাইরে তুই কখনো দেখবি না, মানে বাকি কলকাতায় এদের ভাবা যায় না আর কি। তাদের কাছে কলকাতা মানে ওই জায়গাটাই, ওই চত্বরটাই, তারা ওর বাইরেও বেরোয় না কখনো, তারা ইন্টারেস্টেডও নয়। আর বাইরে থেকে খুব একটা লোক ওখানেও যে আসে দেখতে, মানে কেউ বড়বাজারে কেন যাবে যদি না তার কাজ থাকে? কেউ ঘুরতে বড়বাজারে তো যায় না, চলো আজ বড়বাজারে মর্নিং ওয়াক করে আসি, কেউ বলে না এটা। তো ওই জায়গাটা পুরো যখন ঘুরিয়ে আমায় দেখায়, জিনিসপত্রগুলো বলে, তখন আমার মনে হয় ও দিস ইজ এ নাইস ওয়ে টু স্পেন্ড এ উইকেন্ড। কোথাও একটা যাবো, ছবি টবি তুলবো, লেখাপড়া করবো, ব্লগ লিখবো। সেই থেকে আমার ব্লগিং শুরু। এবার আমি যখনই কোনো জিনিস করি আস্তে 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 কিপ গেটিং ডিপার এন্ড ডিপার ইনটু ইট। আমি খুব পাতি পয়েন্ট এন্ড শুট ক্যামেরা দিয়ে ছবি তুলতাম, তার মানে না ছবিগুলো ঠিক রঙ্গনদা স্ট্যান্ডার্ডের ছবি হচ্ছে না, ভালো ছবি হতে হবে। আচ্ছা ভালো ছবি কিরম ভাবে তোলে? না তার জন্য একটা ভালো ক্যামেরা দরকার। কি ক্যামেরা? না ডিএসএলআর। আচ্ছা চলো তাহলে ডিএসএলআর কেনা যাক, ডিএসএলআর কেনা হলো। আরে ভালো লেন্স দরকার, ভালো লেন্স হলো। তারপর একটু ছবি তোলা স্টাডি করলাম। মানে তোর এই জার্নিটার মধ্যে দিয়ে গিয়ে তোর ফটোগ্রাফিতেও তোর ইন্টারেস্ট, ফটোগ্রাফিতেও ঢুকে গেলাম আমি। আচ্ছা তারপর মনে হলো আচ্ছা না ফুল ফ্রেম ক্যামেরা হলে আরো ভালো হবে, ফুল ফ্রেম, তারপর মিররলেস, এইভাবে মানে এগোতে থাকছে আর কি জিনিসটা। তো হিস্ট্রি নিয়েও ওরকমই, আমি যখন লিখছি শুরুর দিকে আমি জাস্ট বেসিক গুগল সার্চ করে লিখতাম, তারপর মনে হয় না একটু আই ক্যান ডু বেটার। এবার বই ঘেটে ঘেটে রিসার্চ করা, তারপর মনে হয় আচ্ছা পুরোনো খবরের কাগজের আর্কাইভ যদি কোথাও থাকে সেটা যদি অ্যাক্সেস করা যায় তাহলে খুব সুবিধা হয়। আচ্ছা চলো আর্কাইভের পেড মেম্বারশিপ হয়, সেটা নেওয়া হলো। নিয়ে এবার আর সে সার্চ করতে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসপত্র বেরিয়ে পড়তো পুরোনো খবরের কাগজে। একটা খবরের কাগজে আর্টিকেল বেরিয়েছিল যে আওয়াদের নবাব মানে ওয়াজিদ আলী শাহ একটা ম্যান ইটিং হর্স। কি বলছিস? হ্যাঁ মানে একটা ঘোড়া যে র্যান্ডম মানুষকে কামড়ে ফামড়ে দিত, খেটে নিত আর কি, মানে অবভিয়াসলি পুরো মানুষ খেত না, কার একটা আঙুল কামড়ে কর্মর করে চিবিয়ে খেয়ে নিয়েছে, এই টাইপের জিনিসপত্র। আচ্ছা এরকম সব গল্প টল্প পেতাম আর কি। আর তারপরে আমি দেখলাম যে আমার দুটো পার্টিকুলার হিস্টোরিক্যাল পিরিয়ড নিয়ে একটা অবসেশনের মতো হয়ে যাচ্ছে। একটা হচ্ছে বেঙ্গলের 1756-57 মানে সিরাজের কলকাতা আক্রমণ এবং তারপর পলাশী, ওই 2 বছরে এত কিছু হয়েছে আর সেটা নিয়ে এত মেটেরিয়াল আছে যে বছরের পর বছর শুধু ওই 2 বছরের ঘটনা নিয়ে লেখাপড়া করা যায়। আরেকটা হচ্ছে 1857 বিদ্রোহ। এবার হ্যাঁ এবার বিদ্রোহের ক্ষেত্রে আমার যেটা এতদিনে আমি করতে পেরেছি সেটা হচ্ছে আই ম্যানেজ টু কালেক্ট আ লট অফ ডায়েরিজ অফ পিপল হু ওয়ার দেয়ার, যেগুলো মানে অনেকগুলোই অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ধর একজন ভারতীয় সিপাহী ছিল যে অ্যাকচুয়ালি বিদ্রোহ করেনি, সো হি রিমেইনড লয়াল টু দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা আর সে কোর্টে তারপরে যে ডিব্রিফিং হয়েছিল তার, সে যখন যে বয়ানটা দিয়েছিল সেটা পুরোটা একটা বই হিসেবে পাবলিশড হয়, সেটা আছে, দ্যাট গিভস ইউ অ্যানাদার সাইড অফ দ্য স্টোরি। তো এইরকম করে লেখাপড়া করে 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 আস্তে আস্তে একটা ধারণা তৈরি করা আর কি। তারপর এই জায়গাগুলো যাওয়া, মানে ধর আমি লখনৌ 1857 যুদ্ধে কি হয়েছিল পড়লাম, পড়ে এবার অন গ্রাউন্ড গিয়ে মেলানো
যে আচ্ছা অমুক ডায়েরিতে লিখেছিল, মানে তুই গিয়ে তারপরে সেগুলোকে হ্যাঁ। আমার চোখে দেখেছিস? আচ্ছা, যে আচ্ছা ডক্টর ফেরারের বাড়িতে অমুককে নিয়ে যাওয়া হলো, সেখানে উনি মারা গেলেন রেসিডেন্সির মধ্যে গিয়ে। তো এত বড় কিছু নেই তো আর এখন লাগানো হয়েছে ডক্টর ফেরারস হাউস, ডক্টর ফেরারস হাউসের ধ্বংসস্তূপ রয়েছে ভেতরে ঢুকে, ও আচ্ছা এই বাড়িটা। আমরা ঢুকে বোঝার চেষ্টা করছি, আচ্ছা এই ঢুকলাম না, এটা বোধহয় তাহলে মেন বৈঠকখানাটা হবে, তাহলে বোধহয় এই পাশের এই ঘরটাতে অমুককে নিয়ে আসা হয়েছিল, এইখানে বোধহয় টেবিল ছিল যেখানে ওকে রাখা। ক্রিয়েটিং দ্য এন্টায়ার সিচুয়েশন। তবে ইটস আ স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স। মানে বইতে পড়া এক জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি গিয়ে একটা জিনিসকে ছুঁতে পারাটা, মানে ধর আমি বলছি যখন টাইম ট্রাভেলের মতো একটা ব্যাপার হয়ে যায়। আশ্চর্য। আর এই সাউথ ইস্ট এশিয়ান বা সাউথ এশিয়ানদের মধ্যে, ভারত পাকিস্তান বাংলাদেশ এই চত্বরের মানুষজনের মধ্যে একটা ছোঁয়ার একটা প্রবণতা আছে ধর্মের দিক থেকেও। দেখবি মন্দিরে গেলে বিগ্রহ একটা ইয়ে, কিন্তু তো আমার মনে আছে আমি যখন সিকান্দ্রা গেছি আকবরের কবর দেখতে, আমার তো তখন মাথায় ঘুরছে কিপলিং, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, গার্ডিয়ান অফ ম্যানকাইন্ড, মুভড হিজ স্ট্যান্ডার্ডস আউট অফ দিল্লি টু জনপুর অফ লোয়ার হিন্দ। সে তো সেই স্কুলে পড়েছি, আর কিপলিং এর এমন লেখা যে সেটা একবার ঠিক মতো পড়লে মাথায় বসে যায়। আমি তো ওইটা ভাবতে ভাবতে ভেতরে ঢুকেছি আর কি। ঢুকে তারপর সেই মাটির নিচে একটা বিশাল বড় চেম্বার, তাতে ওই কেয়ারটেকার যে আছে সে একবার একটা সনিক প্রপার্টিজ গুলো ডেমনস্ট্রেট করার জন্য একবার মাথাটা তুলে আল্লাহ, অদ্ভুত একো হতে থাকে ভেতরে। আর সেই সব কিছুর মাঝখানে একটা সাদা কবর। আমার মনে হয় আমি একবার কবরটায় হাত দেব, যে আকবরের কবর। আচ্ছা, তো it's a strange experience. Reading about someone or something is one thing, but going there and actually finding it physically, এটা একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। থ্রিলিং। সিপাহী বিদ্রোহের কথা তো হলো, পলাশির যুদ্ধের কথা হলো। এই প্রসঙ্গে একটা জিনিস মনে পড়ে গেল, যে এই যে ব্রিটিশ রাজত্ব আমাদের ভারতবর্ষে এতদিন ছিল, প্রাইমারিলি কলকাতা ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটাল। তো তোর কি মনে হয়, মানে বিভিন্ন জায়গায় গেছিস, তুই লখনৌ গেছিস এবং আরো বিভিন্ন জায়গায় ঘুরেছিস তুই, মানে কাহিনী খোঁজার এবং কাহিনীকে স্পর্শ করার তাগিদে। এবার তোর কি মনে হয় যে বাঙালির ওপর ইংরেজদের তো একটা ইনফ্লুয়েন্স আছেই, পশ্চিমবঙ্গ কলকাতা ইন পার্টিকুলার, পশ্চিমবঙ্গ কলকাতা। এবার এখানে আমার একটা জিনিস মনে হয়, আমি এটা কখনো মানে সেই অর্থে ভেরিফাই করিনি, আর আমি যে রান্নার ইতিহাস বা খাবারের ইতিহাসের উপর এক্সপার্ট তাও নয়, তবে আমি যদি পূর্ববঙ্গের রান্না আর পশ্চিমবঙ্গের রান্না, পার্টিকুলারলি কলকাতার রান্না যদি কম্পেয়ার করি, একটা জিনিস যেটা দেখা যাবে সেটা হচ্ছে কলকাতার রান্না ইজ কম্পারেটিভলি মাইল্ডার, ঝাল ঝাঁঝ এই জিনিসগুলো কম। আমার কেমন একটা সন্দেহ হয় এটা সম্ভবত বিকজ অফ ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, যেটা কলকাতায় অনেক বেশি ছিল ঢাকার থেকে, এবং অনেক বেশি দিন ধরে ছিল। হ্যাঁ, তারপর আমাদের খাবারে মিষ্টির প্রয়োগ। তারপরে ধর এই যে চপ কাটলেটের ব্যাপারটা, মানে ইংরেজরা যেটাকে বলে মাটন চপ, আমাদের আলুর চপ তো সেই জিনিস নয়। হ্যাঁ, আবার মজার ব্যাপার হচ্ছে ওই ইংরেজির চপ হচ্ছে হিন্দি বা উর্দুর চাপ। আচ্ছা, মানে তুই যে মাটন চাপ খাচ্ছিস, দ্যাট মিনস মিট ফ্রম দ্য রিবস, পাঁজরের মাংস, পাঁজরের মাংস, রাইট? যে কারণে চাপে ভীষণ বিরক্তিকর কুচো হাড় গুলো থাকে, কারণ পাঁজরে তো অ্যাকচুয়ালি মাংস খুব বেশি থাকে না, কাটতে হয়। এইটা একটা ব্যাপার। তবে শুধু যে কি বলবো ইংল্যান্ডের ইনফ্লুয়েন্স আছে তা কিন্তু নয়, দের ইজ পর্তুগিজ ইনফ্লুয়েন্স অ্যাজ ওয়েল, কারণ পর্তুগিজরা বহুদিন ধরে এখানে আছে। যেমন ধর একটু সেকেলে নর্থ ক্যালকাটা ফ্যামিলির কেউ হলে তারা বলতে পারবে,
নর্থ ক্যালকাটা সেরকম সর্ট অফ ওয়েল টু ডু ফ্যামিলিজ যারা ছিল, তাদের রান্নার লোক অনেক সময়ই হতো উড়িষ্যা থেকে। এবার সেই উড়ে ঠাকুর যদি রান্না করে, সে রান্নাঘরে আর যাই ঢুকুক মুরগি ঢুকবে না। আচ্ছা, ও ছোঁবেই না। কেন? মুরগি আর মুরগির ডিম। কেন? তার একটা কারণ হচ্ছে চিকেন্স আর রেজড ইদার বাই ক্রিশ্চিয়ানস অর বাই মুসলিমস। ওকে, আচ্ছা। আর মুরগি খাওয়ার রেওয়াজটাও সেই অর্থে কিন্তু আমাদের দেশে খুব একটা ছিল না। ওয়াইল্ড ফাউল শিকার করে খেলে একরকম, কিন্তু রেজিং চিকেনস ফর ইটিং এই জিনিসটা আমরা ইংরেজিতে, হিন্দু বাড়িতে খুব একটা চিকেন ঢোকার যারা একটু কনজারভেটিভ। হ্যাঁ, আর সেই কারণে তুই দেখবি আমাদের ভাষার মধ্যেও আমরা যখন বলি মাংস, পাঁঠার মাংস, ফর চিকেন দেয়ার ইজ আ ডিফারেন্ট ওয়ার্ড। মুরগি আলাদা জিনিস, ঠিক আছে? এবার এই যে মুরগির ইয়েটা ব্রাবন রোডের কাছে মুরগি ঘাটা বলে একটা জায়গার এখনো নাম আছে অ্যাকচুয়ালি। সেখানে কিন্তু এক সময় একটা there was a large Portuguese population which used to live there and they used to raise and sell chickens there, যার থেকে নামটা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো এই ব্যাপারটা তো রয়েছেই। আর চীনেদের একটা ইনফ্লুয়েন্স এখানকার খাবারের উপরে আছে। চাইনিজ ফুড, ভারতবর্ষের প্রথম চায়না টাউন, ভারতবর্ষের একমাত্র শহর যেখানে দুটো চায়না টাউন আছে, ট্রেটি বাজার, ট্যাংরা, দুটোই কলকাতায়। তাছাড়াও মানে যেহেতু ইটস আ পোর্ট সিটি অ্যান্ড আ ভেরি ইম্পর্টেন্ট পোর্ট সিটি, সারা বিশ্ব থেকেই ফর ট্রেড নানান লোক এখানে এবং তাদের খাবার তাদের সঙ্গে এসেছে। যেমন ধর আমার বাবা আমায় একবার একটা অদ্ভুত জিনিস বলেছিল, সেই চিংড়ি মাছের মালাইকারি। আমরা ওটাকে মালাইকারি কেন বলি? হ্যাঁ, এটা তো জানি না। বাবা বললো ভেবে দেখ, মালাই তো দেওয়া হয়, মালাই তো দেওয়া হয় না, কারেক্ট, নারকোল দুধ দেওয়া হয়, মালাই তো ডাবের হয়। হ্যাঁ, তা তো বটে, তাহলে মালাইকারি কেন বলে? বাবা বললো কারণ আসল কথাটা মালাইকারি নয়, মলয়কারি। তখন আমার মনে হলো হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি tastes a lot like South East Asian food. That is probably how it came. কোন একটা জাহাজ তাদের রান্নার থ্রু দিয়ে এটা এসছে। এরকম অনেক ইনফ্লুয়েন্স আমাদের খাবারের উপর আছে, যেটা আলটিমেটলি ইয়োর ফুড ইজ এ রিফ্লেকশন অফ তোমার হিস্ট্রি, তোমার এই মুহূর্তে সামাজিক পরিস্থিতি, তোমার জিওগ্রাফি, তোমার ক্লাইমেট, সবকিছুই। যেমন ধর এই যে মহারাষ্ট্রের খাবারে প্রচন্ড ঝাল, আমার একটা ধারণা হচ্ছে সেটার একটা কারণ হচ্ছে লার্জ পার্টস অফ মহারাষ্ট্র আর ভেরি অ্যারিড। গোটা মহারাষ্ট্র ধরে আমাদের দেশের মতো যে ঝমঝম করে বৃষ্টি হয় আর খালবিল নদী নালা তা তো নয়। এবার যেখানে এমনিতেই বৃষ্টি কম হয় বা জল কম আছে, সেখানে 50 রকম চাষ করা কিন্তু চাপের ব্যাপার। কিন্তু লঙ্কা হচ্ছে এমন একটা জিনিস যেটা অপেক্ষাকৃতভাবে সহজে হয়, এবং সেটা শুকনো করে নিলে সেটা অনেকদিন ধরে রেখেও দেওয়া যায়, কনজার্ভ করা যায়। যে কারণে বোধহয় রাজস্থানেরও ওই ব্যাপারটা আছে, ডেজার্ট এরিয়া, ডেজার্ট, যে কারণে এই জায়গাগুলোতে লঙ্কার ব্যবহার বেশি, সম্ভবত। এটা আমার একটা হাইপোথেসিস আর কি। তো আমাদের খাবারেরও সেরকমই। আর এই যে বাঙালিদের ল্যাদখোর বলে একটা রেপুটেশন আছে, আমার কেমন একটা মনে হয় দ্যাট ইজ অলসো বিকজ অফ দ্য প্লেস উই লিভ ইন। দুটো জিনিস, এক হচ্ছে হট অ্যান্ড হিউমিড, দ্বিতীয় হচ্ছে আমরা যে দেশে থাকি সেখানে মাটি এত উর্বর যে খুব বেশি কষ্ট কিন্তু করতে হয় না চাষের জন্য। তো এই ফাঁকিবাজ স্টুডেন্টের মতো তুমি যদি খুব সহজেই মোটামুটি নম্বর পেয়ে যাও, তাহলে তুমি আর খাটবে কেন? তবে আমার এটা বললেই একটা জিনিস মনে পড়ে, মালদাতে তো ইংরেজদের সিল্ক ফ্যাক্টরি ছিল, আর সেই সময় এই সমস্ত ইংরেজ ব্যবসাদের সঙ্গে মুন্সি বলে একটা পদ হতো। নাও ইয়োর মুন্সি উড বি ইয়োর অ্যাকাউন্টেন্ট,
সে লোকাল ল্যাঙ্গুয়েজেস জানতো, আইন জানতো, and was somebody who was reasonably well connected. তো তুমি একজন ইংরেজ সাহেব হিসেবে এসে তুমি তো চট করে, তুমি তো এখানকার ভাষা জানো না, নিয়ম কানুন জানো না, তোমার জন্য লোকের সঙ্গে কন্ট্যাক্ট করা, তাদের সঙ্গে কমিউনিকেট করা ডিফিকাল্ট। তো এই মুন্সিরা সেই কাজটা করতো। তো মালদা সিল্ক ফ্যাক্টরিতে মুন্সির কাজ করতেন গোলাম হোসেন সেলিম। গোলাম হোসেন সেলিম এসেছিলেন আউট থেকে, লখনৌ। এবার যেহেতু উনি প্রচন্ড শিক্ষিত, ইতিহাস নিয়ে ওর খুব ইন্টারেস্ট ছিল, সম্ভবত চার্লস গ্রান্ট যিনি মালদা সিল্ক ফ্যাক্টরির হেড ছিলেন, উনি সেলিমকে বলেছিলেন যে আপনি তো এত কিছু যখন জানেন হিস্ট্রির ব্যাপারে, আপনি একটা বই লিখুন না। তো সেলিম প্রচুর খেটে, প্রচুর রিসার্চ করে বাংলায় মুসলমান শাসনের ইতিহাস নিয়ে একটা বই লিখেছিলেন, যেটা একেবারে সেই বখতিয়ার খিলজি থেকে শুরু করে পলাশিতে শেষ। নাম হচ্ছে রিয়াজুস সালাতিন। সালাতিন কথাটা হচ্ছে সুলতানের প্লুরাল, সুলতান সালাতিন। রিয়াজুস সালাতিন মানে হচ্ছে দ্য গার্ডেন অফ দ্য সুলতানস, দিস ইজ বেঙ্গল। সেটার শুরুতে একটা ইন্ট্রোডাকশন আছে যেটা পড়লে বোঝা যায় যে সেলিম বেঙ্গলে ছিলেন বটে, বাঙালিদের মোটে পছন্দ করতেন না। আচ্ছা, আমার পড়লে খুব হাসি পায়, অনেকে হয়তো রেগেও যাবেন। উনি লিখেছিলেন যে আচ্ছা এখানকার লোকে এই জামা কাপড় পরতে জানে না। আমি ভাবছি এটা বলার কারণটা কি? তারপর আমি রিয়েলাইজ করলাম, আচ্ছা উনি তো আসছেন আওয়াধ থেকে, which is the home of fine tailoring. তুমি যদি তখনকার দিনে 1700s-এ খুব সাধারণ ছাপোষা গ্রাম বাংলার মানুষকে দেখো, তারা তখন কি পড়ছে? ধুতি, চাদর, মেয়েদের শাড়ি, ব্লাউজ টাউজের তো কোনো সিন নেই। মানে আমাদের তো টেলারিং জিনিসটারই কোনো প্রয়োজন নেই, আনস্টিচড ক্লথ। কারেক্ট। তো কাজেই তিনি এবার ওরকম একটা সফিস্টিকেটেড জায়গা থেকে এখানে এসে এখানকার লোকে কি মনে হতেই পারে, এটা এক। দ্বিতীয় হচ্ছে এখানকার খাবার ওনার মোটেই পছন্দ হয়নি। সেখানেও সমস্যাটা বেসিক্যালি হচ্ছে উনি একটা দেশ থেকে এসেছেন যেখানে ওর প্রাইমারি ডায়েট হচ্ছে হুইট অ্যান্ড মিট, গমের রুটি আর মাংস। যে দেশে এসে পড়েছেন সেখানে প্রাইমারি ডায়েট হচ্ছে রাইস অ্যান্ড ফিশ, তাতে ওর অভ্যেস নেই। সর্ষের তেলে রান্না খাওয়ার অভ্যেস নেই। উনি লিখেছেন যে বাঙালিরা ঘি দিয়ে রান্না করা মাংস খেলে হজম করতে পারে না। ও আচ্ছা, আমাদের অম্বলের ইতিহাসটাও বেশ প্রাচীন আর কি। তো এইসব আছে সেখানে। উনি আর একটা জিনিসও বলেছিলেন যে হোয়াট দে সে দে উইল ডু ইন 3 days দে ডু নট ডু ইন 3 weeks। আমি মাকে বললাম জানো এরকম লিখেছে। মা বললো ও আচ্ছা, মানে আমাদের কুড়েমির রেপুটেশনটা সেই মোগল আমল থেকেই চলে যায়। হ্যাঁ, কিন্তু এবার মেবি দেয়ার আর অ্যানথ্রোপোলজিক্যাল রিজনস ফর ইট। মানে তোমার আবহাওয়া যেরকম খুব সহজে খাবার দাবার পাওয়া যায়, তাহলে তোমার হয়তো খুব একটা খাটার অভ্যেস থাকবে না, কারণ প্রয়োজন নেই, হতে পারে। কিন্তু এই যে তুই বললি ঘিয়ের ব্যাপারে উনি লিখেছেন, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, দেখ আমাদের বহুদিন ধরে পুজোর রান্নায় আমাদের কিন্তু ঘি ব্যবহার করা হয়, সেটাও একটা পয়েন্ট। কিন্তু যে তাহলে সেই পুজোর প্রসাদ বা পুজোর সময় যে রান্না হয় বা মানে আগেকার দিনের বাঙালি বাড়িতে লুচি ঘিয়ে ভাজা হতো, তো সেই সব জিনিস তো তারা আমরা কি করে হজম করলাম, সেটাও একটা প্রশ্ন। সেটা এই প্রশ্নটা কিন্তু থেকে যায়, এই প্রশ্নটা থেকে যায়। হ্যাঁ, মেবি ঘিয়ে রান্না করা মাংস আমরা তখন খেতাম না, হতে পারে, কে জানে। অবশ্য আমরা তখন যা খেতাম সেই খাবারটাও ভীষণ অদ্ভুত ছিল, কারণ সেই সময় বেঙ্গল মানে যেগুলোকে নিউ ওয়ার্ল্ড ভেজিটেবলস বলা হয় সেগুলো তখন ওখানে আসেনি। মানে আলু নেই, টমেটো নেই, কাঁচা লঙ্কা নেই। ভাবতেই অদ্ভুত লাগে, লোকে খেতোটা কি তাহলে? বাঙালির রান্না আলু ছাড়া, কল্পনা। সেটাই। আর সেখানে মাঝখানে একটা সার্ভে হয়েছিল যেটা বলেছিল যে ইন মডার্ন ইন্ডিয়া সবকটা রাজ্যের মধ্যে বাঙালিদের পার ক্যাপিটা কনজাম্পশন অফ পটেটোজ ইজ দ্য হাইয়েস্ট। আমরা একজন মাসে 2.5 কিলো করে আলু খাই না, এরকম একটা কি একটা ভয়ঙ্কর হিসেব দিয়েছিল আর কি। কারণ আমাদের সব তরকারিতেই তো আলু। হ্যাঁ, অথচ সেই আলুটা আদৌ এখানকার নয়, সেটা সাউথ আমেরিকা থেকে এসছে।
এবং বোধহয় নিয়ে এসেছিল পর্তুগিজরাই এনেছিল। পর্তুগিজরা আলু প্রথম এসেছিল ওয়েস্ট কোস্টে, সম্ভবত প্রথম ইন্ট্রোডিউসড হয় সুরাটে। আচ্ছা। যে কারণে আচ্ছা, মহারাষ্ট্রের দিকে আলুকে বলে বাটাটা। বাটাটা পুরি। হ্যাঁ, দ্যাট ইজ বিকজ দ্যাট ইজ দ্য পর্তুগিজ নেম ফর পটেটো। ওকে। হ্যাঁ, এবার তুই যদি গোয়া ফোয়ার দিকে যাস, আলুকে অনেকে এখনো বাটাটা সুরাটা বলে, মানে বাটাটা ফ্রম সুরাট। সো ওই অরিজিনটা ওইখানে থেকে গেছে। তারপরে পেয়ারা জিনিসটা সম্ভবত সাউথ আমেরিকা থেকে এসছে, সম্ভবত, এটা আমায় চেক করতে হবে। তার কারণ হচ্ছে মহারাষ্ট্রতে পেয়ারাকে এখনো পেরু বলা হয়। এটার আরো একটা আমি যেটা লিঙ্ক খুঁজে পেলাম, যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের একটা বোধহয় ছিল, ওনার একটা ইন্টারভিউর কালেকশন বা কিছু একটা বই ছিল, যেটা মানে স্মেল অফ গোয়াবা। অধিকারী হবে। আর একটা মজার জিনিস হচ্ছে, আচ্ছা, তেঁতুল, তেঁতুলের ইংরেজি নাম কি? ট্যামারিন্ড। কেন? ট্যামার, ইন্ডিয়া, ওরকম টাইপের কিছু একটা। নামটা কে দিয়েছিল? বাবর। বাবর। তমর এ হিন্দ, ডেট অফ ইন্ডিয়া, ভারতের খেজুর। মজার না? মজার, ভেরি ইন্টারেস্টিং। আমি এত কিছু জানতামও না, আমার কোনোদিন খাবারে এত ইন্টারেস্ট হতো না, যদি না আমার মা বাবা দুজনেই রান্না ইন্টারেস্টেড হতেন। আমি সেই প্রসঙ্গে আসছিলাম, মানে তোর, মানে তুই খেতে ভালোবাসিস এবং রান্নাও করছিস বেশ বেশ কিছু বছর ধরে, 13 বছর বয়স থেকে, এবং মানে এখন জাস্ট মোটামুটি আমি লেটেস্ট খবর যা জানি, তুই মাসিমার সমস্ত রান্নাই তুই প্রায় শিখে গেছিস। না না না, সমস্ত রান্না শিখিনি, বাট ইউ আর মেইনটেনিং আ কুকবুক। হ্যাঁ, মা যে মাটন কারিটা রান্না করে সেটা আমার 7-8 বার চেষ্টা করতে হয়েছিল, করে আমি ফাইনালি আই হ্যাভ নেইলড ইট। মানে মা যেটা করে আমি এক্স্যাক্টলি ওইটা করতে পারি, উইথ আলু। এবার এই মায়েদের রান্নার রেসিপি জিজ্ঞেস করলে না, সমস্যাটা হচ্ছে আমাদের মায়েরা তো ঠিক হাতের আন্দাজ। হ্যাঁ, কাজেই ওদের পক্ষে বলাও শক্ত। কাজে যেটা করতে হয় সেটা হচ্ছে, যখন রান্নাটা হচ্ছে তখন পাশে দাঁড়িয়ে থাকো, দেখো কি করছে, দেখে 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 মাঝে মধ্যে প্রশ্ন করতে পারো, আচ্ছা এটা কেন করলে, আচ্ছা অমুক জিনিসটা এখানে কেন দিলে, আগে কেন দিলে, পরে কেন দিলে। এবার মানে হাফ টেবিল স্পুন না 1 টিস্পুন, এগুলো সব নিজেদেরকে মেপে নিতে হয়। তবে আমি রান্না করতে করতে যেটা দেখেছি সেটা হচ্ছে, ননভেজ রান্না করা না অপেক্ষাকৃতভাবে সহজ, কারণ মাংসর তো নিজস্ব একটা স্বাদ আছে। হ্যাঁ, মানে আমায় যদি কেউ বলে চচ্চড়ি করো, আমার ভেটে হাতে চলে আসবে আমার আর কি। মানে চচ্চড়ি করা এবং ঠিক মতো রান্না করা, ঠিক টেস্ট আনা মাটনের থেকে অনেক বেশি শক্ত। মানে চচ্চড়িটা পুরোপুরি নির্ভর করছে তোমার স্কিলের উপর। ওটা যদি তোমার স্কিল যথেষ্ট না থাকে, দাঁড়াবেই না। সেটাই, এইটা এটাই। আমি সেই ছোটবেলা থেকে দেখতাম যে মা বাবা দুজনে একসঙ্গে রান্না করছে, এবার ঘন্টার পর ঘন্টা তোমার মা এবং বাবা দুজনে রান্নাঘরে কি করছে, আর তারা ঘন্টার পর ঘন্টা যখন করছে সেটা, তাহলে সেটা নিশ্চয়ই কিছু একটা ইন্টারেস্টিং, সেটা তো একটা বাচ্চার মধ্যে একটা কৌতূহলের উদ্রেক করবে আর কি। সেখান থেকেই তো রান্নার মধ্যে, সেখান থেকে আমার দেখে দেখে নিজে করে। আর আমার বাবার একটা বিকট বড় কুকবুকের কালেকশন আছে, শখানিক রান্নার বই আছে। আচ্ছা, সে সারা বিশ্বের নানান রকম জিনিসপত্র আর কি। তার ফলে আমাদের বাড়িতে মাঝে মাঝে রবিবারের লাঞ্চটা ভয়ঙ্কর অদ্ভুত টাইপের হতো আর কি। মানে ভাত, তার সঙ্গে সাম্বার, উইচ ইজ সাউথ ইন্ডিয়ান, তার সঙ্গে একটা ইন্দোনেশিয়ার কি একটা ডিমের রান্না, তার সঙ্গে একটা থাই চিকেন কি একটা রান্না হয়েছে, মানে একটা জগা খিচুড়ি একটা মেনু আর কি। এবার আমাদের খেতে ভালোই লাগে, কিন্তু অন্য কেউ এলে হয়তো একটু চমকে যাবে আর কি। তারপরে আমাদের বাড়িতে যেরকম, মানে খুব সেকেলে বাঙালি ফ্যামিলি হলে খোসা শুদ্ধ ডাল খাওয়ার রেওয়াজটা খুব একটা নেই। কিন্তু আমি কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাড়িতে তরকা রান্না হচ্ছে, তো সেটাও হয়, তরকা হয়, রাজমা হয়,
খুব রেগুলারলি হয়। আমি আর একটু বড় হয়ে তারপর আবিষ্কার করলাম যে রাজমাটা মাংস দিয়েও করা যায়। রাহুল আরোরা বলে একজন আছে, রাহুল একটা খুব সুন্দর রেসিপি দেখিয়ে দিয়েছিল, মেটে একটুখানি বোনলেস মাটন আর কিডনি, আচ্ছা, এইগুলো দিয়ে রাজমা একটা, সে অপূর্ব খেতে, অপূর্ব খেতে। তো সেটা আমি চেষ্টা করে একদম ওর রেসিপি ফলো করে রান্না করে দেখলাম, আই সাবাস, সে তো হেভি খেতে হয়। তো এরকম আমার টুকটাক চলতে থাকে আর কি। আর যেহেতু এখন সোশ্যাল মিডিয়া হয়ে কি হয়েছে, এই অ্যালগোরিদম গুলো তো বুঝে যায় যে তোমার ইন্টারেস্টটা কোথায়। আমি এবার র্যান্ডম রিল স্ক্রল করতে শুরু করলে দেখি একটার পর একটা রেসিপি রিল আসছে আর কি। এরকম পেলেই আমি আমার বোনকে পাঠাই, বোন আমার মাকে পাঠায়, সবাই একই রেসিপি ট্রাই করছে দাদার জায়গায় আর কি। মা মাঝে মধ্যে আমার দেখলাম একটা রেসিপি রিল পাঠালো, এই রোববার বিকেলে জল খাবারে এটা করব। আমি খুলে দেখে নিলাম যে আচ্ছা ঠিক আছে, মোটামুটি ইনগ্রিডিয়েন্টস যা লাগছে সব বাড়িতে আছে, আমায় কিছু আনাতে হবে না। তো এরকম হতে থাকে বাড়িতে আর কি। আমার মনে হয় রান্না জিনিসটা খুব, আমার ক্ষেত্রে খুব স্ট্রেস বাস্টারের কাজ করে। তার একটা কারণ হচ্ছে কুকিং রিকোয়ার্স কনসেন্ট্রেশন। মানে বিশেষ করে মাংস রান্না করলেন, ওই যখন কষা হচ্ছে ওই তলা ধরে যাওয়ার একটা যে ভয়, ওই তার ফলে যতক্ষণ নাড়তে থাকে, যতক্ষণ মাংসটা রান্না হচ্ছে আমার অন্য কোনো চিন্তা মাথাতে ঢুকবেই না, তো মাইন্ড জাস্ট গোজ ব্ল্যাঙ্ক। ওইটা খুব আমার মনে হয় একটা স্ট্রেস বাস্টারের কাজ করে, সবকিছু ভুলে যাওয়া আর কি, মানে ফোকাসটাই তখন ফোকাস ওখানে। আচ্ছা, তোর ভয়েস ট্রেনিং এবং উচ্চারণ নিয়ে মানে সেটা কিভাবে শুরু হলো? মানে রেডিওতে যখন তুই কাজ করছিলি তার নিশ্চয়ই তার আগে তুই করিসনি। ভয়েস ট্রেনিং আমি কোনোদিনই করিনি। আচ্ছা, উচ্চারণের ব্যাপারটা বলি, এটা ঋতুপর্ণ ঘোষের একটা ছবি নিয়ে আলোচনার সময় উনি বলেছিলেন, আমি খবরের কাগজে একটা আর্টিকেলে পড়েছিলাম, যে চিলড্রেন সাবকনসিয়াসলি ফলো দ্য ডিকশন অফ দেয়ার মাদার। মা যেভাবে কথা বলে বাচ্চারা সেইভাবে কথা বলে, ওই জন্যই মাতৃভাষা, ওই জন্যই মাতৃভাষা। এবার আমার মনে হয় আমি যেভাবে কথা বলি, কিছু পার্টিকুলার কথায় স্ট্রেস দিই, লাইনগুলোকে একটা পার্টিকুলার ভাবে স্ক্যান করি, এখানে থামো ওখানে, এগুলো সম্ভবত আমি সাবকনসিয়াসলি আমার মায়ের থেকে পিক আপ করেছি। আর একটা জিনিস হচ্ছে যেটা আমি বারবার বলি, একটা পার্টিকুলার টেলিভিশন সিরিজ যেটা আমি ছোটবেলায় ভীষণ দেখতাম, সেটা হচ্ছে ফরেনজিক ফাইলস। ফরেনজিক ফাইলস ইজ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট রানিং ট্রু ক্রাইম শো। অরিজিনাল প্রোডাকশনটা বোধহয় 22 বছর টানা চলেছিল, আর সেই 22 বছর টানা ওটার ন্যারেশন করেছিলেন একজন ভদ্রলোক যার নাম পিটার টমাস। পিটার টমাস ইজ এ লেজেন্ডারি ভয়েস ওভার আর্টিস্ট। তাছাড়াও অনেক কিছু করেছেন, নাজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইউরোপে, ডি-ডেতে হি ল্যান্ডেড দেয়ার। এবার পিটার টমাসের যে ন্যারেশনের স্টাইলটা, সেটা যদি তুই শুনে দেখিস, দেখবি তার সঙ্গে অ্যাকচুয়ালি আমি সানডে সাসপেন্সে যেভাবে ন্যারেট করি, আচ্ছা, অনেক মিল আছে। কিন্তু এটা আমি কখনো কনসিয়াসলি পিটার টমাসকে নকল করব ভেবে কিন্তু করিনি। মানে ওই চলে এসে ওই শোটা দেখতাম যে ওটা আর কি হ্যামার্ড হয়ে গেছে আমার মাথার মধ্যে যে এইভাবে পড়তে হয়। সো আমার মনে হয় এই দুটো সোর্স ফর হাউ আই রিড অর হাউ আই রেকর্ড। ট্রেনিং সেই অর্থে কিন্তু আমি কখনো করিনি, আমার কোনো ট্রেনিং ছিল না। কিন্তু গলার ক্ষেত্রে যেটা হয়, একটা গলার যে প্রেজেন্স, একটা থ্রো, সেটা ইয়োর ভয়েস ইজ লাইক এনি আদার মাসল। মানে তুই যদি আজকে গিয়ে জিমে প্রচুর লোহা তোলার চেষ্টা শুরু করিস, তাহলে 6 মাস পরে দেখবি তোর হাত টাতগুলো বড় হয়ে গেছে। তো ঠিক সেরকমই একজন যদি ভয়েস ইউজার হয় এবং তাকে কন্টিনিউয়াসলি একটা পার্টিকুলার ইন্টেন্সিটিতে কথা বলতে হয় রোজ, বলতে বলতে তার গলার থ্রো তো বেড়েই যাবে। আমার ক্ষেত্রেও আমার মনে হয় সেটাই হয়েছে, কারণ আলাদাভাবে গলার জন্য এটা করতে হবে বা আমি সানডে সাসপেন্সের ন্যারেশন করব বলে আমার গলার একটা আলাদা কিছু দরকার, এটা আমি কখনো ভাবিনি বা করিনি। আর সানডে সাসপেন্সের কথাটা যখন বললি, তো সেটা নিয়ে মানে সানডে সাসপেন্সে কি করে তুই, মানে তোর সানডে সাসপেন্সের সঙ্গে ইনভলভমেন্ট?
শুরু অ্যাকচুয়ালি সানডে সাসপেন্সের বাবা যেটা, সেটা হচ্ছে একটা অডিও ম্যাগাজিন যেটা তৈরি করা হচ্ছিল ফর দ্য ব্লাইন্ড স্কুল। তো সেখানে এক একজন আরজেকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। যে কোনো একটা নর্মাল ম্যাগাজিন যেমন হয়, তাতে নানান রকম ফিচার স্টোরিজ। তো সামবডি উড ডু পলিটিক্স এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সামবডি উড ডু লাইক নিউজ, লোকাল নিউজ, কেউ একটা স্পোর্টস ইত্যাদি ইত্যাদি করলো। আমি আমায় জিজ্ঞেস করলে তুমি কি করবে, আমি বললাম এগুলো খুব মানে কিরম সিরিয়াস কেঠো কেঠো একটা ব্যাপার, আমি এসব করবো না, এন্টারটেনিং একটা কিছু করবো। আমি কি করবো না, আমি গল্প পড়বো। কি গল্প? সত্যজিৎ রায়ের নন ফেলুদা, নন শঙ্কু, নন তারিণী যে গল্পগুলো আছে, ঠিক আছে, ছোট গল্পগুলো, যেগুলো 12 সিরিজের। তো সেই সিরিজ থেকে আমি 2টো গল্প রেকর্ড করেছিলাম ফর 2 এডিশনস অফ দি অডিও ম্যাগাজিন। একটা ছিল টেলিফোন, একটা ছিল লোডশেডিং। দুটোই আমার ভীষণ প্রিয় গল্প। এই দুটো আমি রেকর্ড করেছিলাম, এবং তারপর অফিসের লোকজনের মনে হতে শুরু করে যে আচ্ছা, এটা যদি ব্লাইন্ড স্কুলের জন্য ম্যাগাজিনে শুনতে এত ভালো লাগে, তাহলে এটা রেডিওতে শুনতে কেমন লাগবে? So then that developed into Sunday Suspense. Initially it was supposed to be a very limited show, মানে 13-14টা এপিসোড হয়ে শেষ, কিন্তু তারপরে এমন রেসপন্স হলো, মানে একটা সিজন হওয়ার কথা ছিল শুধু। হ্যাঁ, এমন ভয়ানক রেসপন্স হলো যে মানে তো বন্ধ করার তো কোনো প্রশ্নই ওঠে না। মানে আমি বলছি, ধর আমি ছবি তুলতে গেছি বর্ধমানের ভেতরে নতুন গ্রাম বলে একটা জায়গা আছে, সেখানে একটা সুলতানি আমলের মসজিদের ধ্বংসস্তূপ আছে, সেখানে আমি ছবি তুলতে গেছি, ঠিক আছে। গ্রামের ভেতরে একটা লেভেল ক্রসিং কেউ কোথাও নেই, ফাঁকা, গেটটা পড়ে গেছে, আমার গাড়িটা দাঁড়িয়ে আছে। আমি বললাম আমি বাইরে বেরোই, একটু অনেকক্ষণ গাড়িতে বসে আছি। সাইকেলে করে গ্রামের একটা ছেলে আসছিল, সে হঠাৎ থেকে বললো, আপনি দীপদা না? কি হলো কেসটা, আমায় কেন চেনে, এখানে কি করে চেনে? হ্যাঁ, সানডে সাসপেন্স দারুণ লাগে দাদা। আমি বাবা রে, শোটা রিচ ভাবো ভাই, কি ভয়ঙ্কর রিচ একটা শো এর। তারপরে তো হয়েছে মানে ধর বিদেশ থেকে লোকজন বলছে, ইংল্যান্ডে একজন গাড়ি চালিয়ে কমিউটি করে, দিনে 1.5 ঘন্টা আপ 1.5 ঘন্টা ডাউন, তো সে সারা রাস্তা ওই সানডে সাসপেন্স শুনতে শুনতে যায়। তারপরে অনেকে এমন বলেছে যে প্রবাসী ফ্যামিলি, যে বাচ্চাদের বাংলা শেখানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু এই থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড ইয়োর শো অ্যাটলিস্ট গল্পগুলো শুনছে, ভাষাটা কিভাবে বলতে হয় সেটা শুনছে, সেটা শিখছে। এটাও আর একটা দিক। তবে বিরাট রিচ, বিরাট পপুলারিটি, মানে আমি যখন শুরু করি আমি ভাবতে পারিনি যে এই জায়গায় যাবে, মানে অদ্ভুত একটা ক্রেজ। আর তারপরে তো মানে বাংলার অডিও ড্রামার একটা রিভাইভালই হয়ে গেল সানডে সাসপেন্সের ফলে। নাও ইউ হ্যাভ সো মেনি চ্যানেল, সো মেনি পিপল ট্রাইং নিউ থিংস। আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, তুই আমাকে একটা জিনিস বল, এই যে হরর স্টোরিজ, হ্যাঁ, এটা খুব প্রচন্ড ভাবে পপুলার হয়ে উঠছে। হ্যাঁ, মানে লোকে আর সাধারণ গল্প পছন্দ করছে না। না, বেঙ্গলে চলে দুটো জিনিস, ভূত আর গোয়েন্দা। হ্যাঁ, মানে হঠাৎ করে গোয়েন্দা তো বহুদিন আগে থেকে চলছে, ভূত ছিল, কিন্তু হঠাৎ করে মানে সেই আবার একটা মানে মনে হচ্ছে যেন সেই ভূত ফিরে এলো। ভূত ছিল ঝাড়ে। এবার আমার একজন বন্ধুর একটা প্রচন্ড পলিটিক্যাল অ্যানালিসিস আছে এই ব্যাপারটা, যে এই যে তন্ত্র নিয়ে গল্প এখন প্রচন্ড প্রচন্ড, সেটার একটা তো কারণ হচ্ছে বিকজ there has been a তারানাথ তান্ত্রিক রিভাইভাল in the last few years thanks to audio drama. হ্যাঁ, এটা পুরোপুরি অডিওর জন্যই হয়েছে। এবার তার একটা বক্তব্য ছিল, সে অদ্ভুত একটা সোশিও কালচারাল পলিটিক্যাল অ্যানালিসিস করে বলেছে, দেখো বাম আমলে যেহেতু স্ট্রেসটা ছিল মানে যুক্তিবাদী, রেশনাল থিঙ্কিং ইত্যাদি ইত্যাদি, তো তখন তারানাথকে খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হতো না, কিন্তু এখন সেটা খুব। এবার বলতেই হবে এটা একজনের অ্যানালিসিস, বাট ইটস অ্যান ইন্টারেস্টিং ভিউ পয়েন্ট। আর তারানাথ তান্ত্রিকের এই পপুলারিটিটার পরে তো এখন সমস্যাটা হচ্ছে সবাই তন্ত্র নিয়ে লেখা শুরু করেছে, এবং তাদের মধ্যে অর্ধেক কোন রকম লেখাপড়া না করে আর কি, মানে ইটস এ কমপ্লিকেটেড সাবজেক্ট, অনেক টেকনিক্যাল জিনিসপত্র আছে,
ধর্মশাস্ত্র এগুলো সব বুঝতে হবে, সংস্কৃত যদি অন্তত একটু জ্ঞান থাকে তাহলে ভালো, সেগুলো না হলে যে কেউ আর কি টান্ট্রা নিয়ে গল্প লিখে দিলে খুব চাপ আর কি। এটা তো হচ্ছে, যাতা হচ্ছে তো। হ্যাঁ মানে এটা একটা, আমি জানি না মানে হঠাৎ করে লোকে সমস্ত কিছু ছেড়ে, তুই যে পয়েন্টটা বললি সেটা কতটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু আমি এখন একটা মানে ধর মানে অনেক শোজ হচ্ছে, মানে লোকে সমস্ত কিছু ছেড়ে মানে আর গোয়েন্দাটা তবু রয়েছে, কিন্তু যে নর্মাল যে একটা গল্প হতে পারে সেটা লোককে খুব একটা অ্যাট্রাক্ট করছে না বলে আমার মনে হয়, কারণ সবাই সেই একই দিকে চলে যাচ্ছে। There is an audience, but it's a smaller audience. হ্যাঁ অনেকটাই কম, যেটা আগে একটা স্বাভাবিক গল্পের একটা অডিয়েন্স ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে। আমার মনে হয় যে একটা খুব সহজে এন্টারটেনমেন্ট পাওয়ার একটা ব্যাপার, হ্যাঁ সেটা তো আছেই, কারণ মানে ভেতরেটা না গিয়ে মানে ডেপথে না গিয়ে একটা সুপারফিশিয়ালি একটা খুব চটজলদি একটা এন্টারটেনমেন্ট পাওয়ার একটা প্রবণতা, একেবারেই তাই। আর আমার মনে হয় তার একটা কারণ হচ্ছে, ইফ ইউ লুক এট ওয়েন পিপল আর লিসনিং, তুই দেখবি প্রচুর লোকে বলে যে তারা রাত্রির বেলায় এই গল্পগুলো চালিয়ে দিয়ে ঘুমোয়। ইমাজিন দিনের শেষে তুমি যখন অলরেডি ক্লান্ত, তখন যদি আমি তোমার একটা প্রচন্ড ক্যারেক্টারের ডেপথ একটা দুর্দান্ত কমপ্লিকেটেড গল্প শোনাতে শুরু করি, তোমার সেই এনার্জিটাই নেই গল্পের মধ্যে ঢোকায়, তখন তুমি কি চাইবে? তুমি সহজ পাচ্ছ জিনিস চাইবে। কিন্তু এটা তো সহজ পাচ্ছ নয়, কি না ভূতের গল্প বলছি না, এই যে স্পেসিফিক্যালি তন্ত্রের ব্যাপারগুলো এগুলো তো মানে সহজ পাচ্ছ ভাবতে চাইলে সহজ পাচ্ছ, সেটাই সেভাবে ভূত লাগাতে হবে। এই তো হচ্ছে এবার তার ভেতরে তুই যদি ঢুকতে না চাস, আর ও যে তারানাথ কি বলছে সেটা যদি তুই অ্যাকচুয়ালি বুঝতে না চাস, দেয়ার ইজ অ্যান অপশন ফর ডুইং দ্যাট। কিন্তু আজ যদি আমি তোকে শ্রীকান্তর গল্প শোনানো শুরু করি, তুই যদি তার ক্যারেক্টারের ডেপথে না ঢুকতে চাস, তাহলে গল্পটা তো ফুস করে বেরিয়ে যাবে। ঠিক ঠিক। আর এই অডিও স্টোরির ব্যাপারে তুই যেটা বললি, ধর এই যে সানডে সাসপেন্স শুনতে শুনতে তারা কমিউট করে, সেটা নিয়ে আমি একটা জিনিস ভাবছিলাম, তার মানে লোককে এবং প্রবাসীরা বলছেন যে মানে বাঙালিদের মানে প্রবাসী বাঙালিদের বাংলার সঙ্গে একটা যোগসূত্র তৈরি করেছে কিন্তু এই অডিও স্টোরি। হ্যাঁ, কিন্তু আরো একটা ব্যাপার ভেবে দেখবি, যে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ এটা তোরও মনে হবে নিশ্চয়ই, কারণ আমরা দুজনেই বই পড়ি, তো বই পড়ার থেকে কিন্তু অনেকে আবার একটু অডিও স্টোরির দিকে বেশি ঘেঁষছে। না, এবার এখানে আমার বক্তব্য হচ্ছে দুটো কিন্তু এক নয়। Just like social media cannot be a replacement for actual socializing. হ্যাঁ, সেরকমই অডিও স্টোরি শোনাটা বই পড়াকে রিপ্লেস করতে পারে না। কয়েক বছর আগে একটা স্টাডি হয়েছিল, ভেরি ওয়ারিং ট্রেন্ড, সেটা হচ্ছে যে বই পড়তে না পারা। এটা তোরও আমার মনে হয় একটা সময় হয়েছে যে ওই যে একটা লং টার্ম কনসেন্ট্রেশনের প্রয়োজন একটা বই পড়ার জন্য, সেটা থাকছে না। দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া ইজ ওয়ান অফ দ্য বিগ রিজনস ফর দ্যাট। হাতের কাছে সবসময় ফোন থাকাটা আর একটা কারণ। এই যে লং টার্ম কনসেন্ট্রেশনের অভাব, সেটা কিন্তু ওভারঅল আমাদের লাইফের পক্ষে প্রচন্ড ক্ষতিকর। এবং বই ক্যারি করা সেটাও একটা ব্যাপার। যদিও এই বুক বেরিয়েছে, তাও আবার মানে সেই কষ্ট করে আবার খুলে পড়া, তার থেকে যদি আমি শুনি শব্দগুলো তো আমার কানে যাচ্ছে, এবং আমি ইমাজিনও করতে পারছি সেই জায়গাটাতে, কোনো অসুবিধা হচ্ছে না। তো এবার বই পড়াটা কিন্তু একটা কমপ্লিটলি আলাদা জিনিস, আর আমার মনে হয় সেটা অত্যন্ত প্রয়োজনীয়। মানে আজ আমি নিজে অডিও ড্রামাতে কাজ করি বলেই বলছি যে অডিও ড্রামা যদি বইকে আস্তে আস্তে রিপ্লেস করা শুরু করে, দ্যাট ইজ ভেরি ভেরি স্যাড অ্যান্ড ভেরি ভেরি ওয়ারি। কিছুটা কিন্তু হচ্ছে আনফরচুনেটলি, এটা খুব চিন্তার ব্যাপার। দুটো কিন্তু সম্পূর্ণ মানে ভিন্ন মিডিয়াম। এবার এখানে পশ্চিমে যেটা হয় অনেক ক্ষেত্রেই, সেটা হচ্ছে আমরা যেটা শুনছি সেটা একটা সর্ট অফ অডিও ড্রামা, কিন্তু ওরা অডিও বুক যেটা বোঝে সেটা হচ্ছে জাস্ট একজন বইটা পড়ে, জাস্ট একজন, দ্যাটস অল। যেমন ধর তুই যদি হ্যারি পটারের বইগুলো ডাউনলোড করিস, ইট ইজ জাস্ট স্টিফেন ফ্রাই রিডিং দ্য বুক এন্ড ডুইং অল দ্য ভয়েসেস এন্ড এভরিথিং। এবং সেখানে অনেক ক্ষেত্রেই বাচ্চারা যেটা করে সেটা হচ্ছে কানে অডিও বুকটা দিয়ে সামনে বইটা খুলে রাখে এন্ড দে ফলো অ্যালং।
রাইট। সো সেটা খুব যে একটা রিপ্লেস করে দিচ্ছে বইকে আমার তা মনে হয় না, মানে আমার ধারণা সেটা। তবে এখানে অডিও ড্রামা হয়ে গিয়ে যেটা হয়েছে, এটা হচ্ছে প্রায় আমি বইটা না পড়ে বইয়ের ওপর তৈরি একটা সিনেমা দেখছি আর কি, জাস্ট ভিজুয়ালটা ছাড়া। কারেক্ট। আর আমি অডিও বুকের ক্ষেত্রে আর একটা জিনিস দেখেছি, যে কোনো নন ফিকশনের ক্ষেত্রে না অডিও বুক জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা পোষায় না। যেমন ধর আমি একজন ফিলোসফারের কথা বলছি, নাসিম নিকোলাস তালেব। নাসিম নিকোলাস তালেবের একটা বই আছে কল দ্য ব্ল্যাক সোয়ান, নো কানেকশন টু দ্য মুভি। আমার কাছে ব্ল্যাক সোয়ান প্রিন্টে আছে, ইবুক আছে, অডিও বুকও আছে। আমি অডিও বুকটা বেশ কয়েকবার শোনার চেষ্টা করেছি, আমি না পারি না, কারণ এত জটিল সমস্ত কনসেপ্টস আছে না, সেটা আমি যদি চোখের সামনে লেখা না দেখতে পাই আমার ভীষণ অসুবিধা হয়। কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট আ ভয়েস হেডফোনে হুশ করে বেরিয়ে গেল আমি কিছু বোঝার আগে, এটা খুব চাপ। অডিও বুক বই পড়ার কিন্তু এই একটা সুবিধা রয়েছে, মানে এক্স্যাক্টলি। আর তুই সেই অর্থে যদি ভেবে দেখিস, দ্য হাম্বল বুক পেপারব্যাক or hardback, whatever, is actually more interactive than any software. কারণ একটা বইয়ে সারাক করে পাতা উল্টে একটা জায়গায় চলে যাওয়া যতটা সহজ, সেটা কোনো ইলেকট্রনিক কিছু তো ওইভাবে করা যায় না, অসম্ভব। সো এইটা একটা মানে if books start getting replaced I'll be very sad. ইবুক হোক, আমার নিজেকে বাধ্য হয়ে ইবুকে সুইচ করতে হয়েছে, কারণ আমার লিটারালি বাড়িতে জায়গা নেই বই রাখার জন্য। সো বাট সেখানেও আমি ফিজিক্যালি একটা কিছু পড়ছি, আমার পড়াটা রয়েছে। আমার শুরুর দিকে একটা চিন্তা ছিল যে এই রে, এমনিতে বইতে তো আমি বুকমার্ক দিয়ে রাখতাম, তারপর থেকে কিন্ডলের অ্যাপেও বুকমার্ক দেওয়া যায়, আবার অ্যাডোবি অ্যাক্রোব্যাট খুলে মানে পিডিএফ পড়লে সেখানেও ডিজিটালি বুকমার্ক করা যায়। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আর একটা সুবিধা যেটা ইবুকে হয় সেটা হচ্ছে ইউ ক্যান সার্চ থ্রু দ্য বুক। মানে আমি একটা পার্টিকুলার টার্ম বা একটা ফ্রেজ আমার মনে পড়ছে, আমি জানতে চাই এটা বইয়ের কোথায় যেন পড়েছিলাম, আমি সার্চে গিয়ে পাতায় আছে সেটা দেখিয়ে দেবে। এটা কিন্তু তুই এমনি ফিজিক্যাল বুকে হবে না। তো এইটা একটা সুবিধে ইয়ের। আর একটা মজার জিনিস বলে রাখি, যারা ওই বলেন যে আমি না ইবুক পড়তে পারি না কারণ বইয়ের গন্ধটা না পেলে, এখন নাকি একটা স্প্রে পারফিউম পাওয়া যায় which has that বইয়ের গন্ধ। আচ্ছা, মানে যে কোনো জিনিসকেই তো ব্যবসা বানিয়ে দেবে আর কি, তো ওই অ্যাপারেন্টলি ওই ফুসফুস করে স্প্রে করে দিলে বইয়ের মতো গন্ধ হবে। বাবা গো, আচ্ছা হোয়াট ইজ নেক্সট? আর্টিফিশিয়াল উই পোকা। পুরোনো বই পড়ছি ফিল পাওয়ার জন্য আর কি। মানে তুই একটা ইবুক খুললি, অ্যাপ থেকে ফ্যাশ করে খানিকটা গ্যামাক্সিন তোর গায়ে পড়লো আর কি। থ্যাংক ইউ দীপ, সময় বার করে আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। কত বছরের পেন্ডিং আড্ডা, তো সেই আড্ডা তো একটু লম্বা হবেই। হ্যাঁ, অফকোর্স, ইনফ্যাক্ট আরো লম্বা হতে পারতো। তো এটা একটা সামান্য আমাদের তরফ থেকে থ্যাংক ইউ। সবাস বাড়ি গিয়ে খুলিস। আচ্ছা, বাড়ি গিয়ে খুলছো? হ্যাঁ ঠিক আছে, নির্লজ্জের মতো সবার সামনে খুললাম না। চল, থ্যাংক ইউ, দেখা হচ্ছে স্যার। আমার আর দ্বীপের আড্ডা শেষ হবে না, তো কোথাও না কোথাও তো আড্ডা শেষ করতে হবে। তো আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আড্ডায় নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন।